হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সাইনোভা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেকেন্ড সেমেন্টিভ এভলিউশনের পর এটা আমাদের জীবন বিজ্ঞানের ফার্স্ট লেকচার। আর এই লেকচারটার মধ্যেই কিন্তু নাইট্রোজেন চক্র একদম বেসিক্স টু অ্যাডভান্স আমি তোমাদেরকে করাতে চলেছি, যেখানে তোমরা অনেক কিছু এমন জানতে পারবে, শিখতে পারবে, যেগুলো হয়তো তুমি অন্যান্য জায়গায় গিয়ে অথবা তোমার স্কুলে বা টিউশনে পাওনি। তো চলো, এই লেকচারটা খুবই স্পেশাল হতে চলেছে এবং এখানে আমরা নাইট্রোজেন চক্রর প্রত্যেকটা অংশ কিন্তু বুঝে বুঝে পড়বো, শুধুমাত্র মুখস্থ করবো না। তো চলো দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে তো চলে আসি যে নাইট্রোজেন চক্র বুঝলাম। নাইট্রোজেন চক্রের আগে আমরা একটু জৈব ভূ রাসায়নিক চক্র অথবা পরিপোষক চক্র সম্পর্কে জানতে চাই। তো কি এই আমাদের পরিপোষক চক্র বা জৈব ভূ রাসায়নিক চক্র? দেখো, বেসিক্যালি আমাদের বেশ কিছু নিউট্রিয়েন্ট লাগে আমাদের শরীরের জন্য, ঠিক আছে? তার জন্য আমাদের বেশ কিছু উপাদান মৌল কিন্তু প্রয়োজনীয়। যেমন ধরো আমাদের কার্বন, যেমন ধরো আমাদের হাইড্রোজেন, যেমন ধরো আমাদের অক্সিজেন, যেমন ধরো আমাদের নাইট্রোজেন, যেমন ধরো আমাদের ফসফরাস, সালফার, এটসেট্রা। তাহলে এই সকল জিনিসগুলো আমরা প্রকৃতি থেকে কিন্তু পেতে পারি। এইবার প্রকৃতিতে তো আমি পাচ্ছি, কিন্তু এইটা তাহলে আমাদের জীবদেহে প্রয়োজন। তাহলে আমাদের জীবদেহে কিন্তু এগুলোর প্রয়োজন। তাহলে কি করলাম, আমি প্রকৃতি থেকে এগুলো আমাদের জীবদেহে কিন্তু নিয়ে আসলাম। তাহলে আমি কি করলাম, প্রকৃতি থেকে আমাদের জীবদেহে কিন্তু নিয়ে আসলাম। কিন্তু আমি যদি নিতেই থাকি না দিই ফেরত, তাহলে কি হবে? তাহলে এক সময় গিয়ে এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার সব তো শেষ হয়ে যাবে, তাই তো? তাহলে কি করতে হবে, আমাকে এটা আবার ফিরিয়েও দিতে হবে। তাহলে জীবদেহ থেকে আবার এই জিনিসগুলো আমি প্রকৃতির কাছে ফিরিয়ে দিই। তাহলে এই যে একটা চক্রাকার আবর্তন তুমি দেখতে পাচ্ছ, যে প্রকৃতি থেকে কিন্তু আমরা বিভিন্ন উপাদান মৌলগুলোকে আমাদের জীবদেহে কিন্তু নিয়ে নিচ্ছি। আবার আমাদের কাজ যখন হয়ে যাচ্ছে, তখন কোনো না কোনো মাধ্যমে কিন্তু আমি আবার জীবদেহ থেকে আবার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এই সকল জিনিসগুলোকে আবার প্রকৃতির কাছে ফিরিয়ে দিচ্ছি। তাহলে এখানে একটা চক্র মেনটেন হচ্ছে। এই চক্রটাকে আমরা বলে থাকি পরিপোষক চক্র। এইটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলি পরিপোষক চক্র বা নিউট্রিয়েন্ট সাইকেল, ঠিক আছে? অথবা আমাদের কি বলে থাকি আমরা, বায়োজিওকেমিক্যাল সাইকেল বা জৈব ভূরাসায়নিক চক্র। তাহলে আমি কি বলবো এই সংজ্ঞাটা? বলবো যে চক্রাকার এবং নিরবিচ্ছিন্ন প্রক্রিয়ায়, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, থামে না কিন্তু। তাহলে যে চক্রাকার এবং নিরবিচ্ছিন্ন প্রক্রিয়ায় পরিবেশের অপরিহার্য রাসায়নিক উপাদান বা পরিপোষক সমূহ ভৌত পরিবেশ থেকে অর্থাৎ প্রকৃতি থেকে আমাদের জীবদেহে প্রবেশ করে এবং জীবদেহ থেকে আবার জীবের মৃত্যুর পর পুনরায় ভৌত পরিবেশে কিন্তু ফিরে যায়, তাকে আমরা জৈব ভূরাসায়নিক চক্র বা পরিপোষক চক্র বলি। বোঝা গেল? জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে প্রকৃতি থেকে থাকা কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার এই সকল জিনিসগুলো আমাদের শরীরে কিন্তু আসে। আমাদের বলতে জীবদেহের কথা বলছি আমি। তাহলে আমাদের মানুষ, বাঘ, ভাল্লুক, সিংহ, উদ্ভিদ সমস্ত কিছু কিন্তু এর মধ্যে পড়ছে, ঠিক আছে? তাহলে জীবদেহের কাছে আসে, আবার জীবদেহ থেকে কাজ হয়ে গেলে কিন্তু আবার প্রকৃতিতে ফিরে যায়। তাহলে এই যে আমাদের সাইকেলটা মেনটেন হচ্ছে, এই সাইকেলটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি পরিপোষক চক্র বা জৈব ভূরাসায়নিক চক্র। ক্লিয়ার? তাহলে আশা করি এই জিনিসটুকু আমরা বুঝতে পারছি। এইবার এই যে সাইকেলটা দু রকমের হতে পারে। কিরকম? ধরো এখানে আমরা চন লিখেছি, কি লিখেছি? এখানে আমরা লিখেছি এই যে চন, ঠিক আছে? CHON। এগুলো কিরকম চক্র দেখায়? এগুলো দেখায় আমাদের গ্যাসীয় চক্র। এগুলো কেমন দেখায়? এগুলো আমাদের গ্যাসিয়াস সাইকেল ফলো করে। গ্যাসিয়াস সাইকেল মানে কি? আমরা পরিবেশে এগুলোকে গ্যাসিয়াস ফর্ম থেকে কিন্তু পেয়ে থাকি। আর এই যে ফসফরাস, সালফার, এগুলো কেমন? এগুলো কিন্তু আমরা পাললিক শিলাস্তর, মাটির যে অংশ, সেখান থেকে কিন্তু আমাদের শরীরে পেয়ে থাকি। গ্র্যাজুয়ালি কিন্তু পাই, ধীরে ধীরে কিন্তু এই জিনিসটা হয়। তাহলে এগুলোকে তখন আমরা বলি পলল চক্র। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা তখন বলি পলল চক্র। তাহলে একটা হচ্ছে আমাদের গ্যাসীয় চক্র, একটা হচ্ছে আমাদের পলল চক্র। তাহলে আমাদের এই যে জৈব ভূরাসায়নিক চক্র বা পরিপোষক চক্র, এটা দু প্রকৃতির হয়ে থাকে। কি কি? একটা হতে পারে আমাদের কি গ্যাসীয় চক্র। গ্যাসীয় চক্র কি? এই চক্রের উপাদানগুলো গ্যাসীয় অবস্থায় থাকে। উদাহরণ দেখো, আমাদের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি, ঠিক আছে? এদের মধ্যে থেকে আমাদের চ্যাপ্টারের নাম কি? নাইট্রোজেন চক্র। তাহলে আমাদের মেইন ফোকাস এর মধ্যে কি থাকবে? নাইট্রোজেন চক্র। তাহলে নাইট্রোজেন চক্র কি? এমন একটা পরিপোষক চক্র। পরিপোষক চক্রটা কি রকম চক্র? গ্যাসীয় চক্র, যেটা হচ্ছে আমাদের কি? নাইট্রোজেন চক্র। যেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদেরকে ডিটেলসে পড়তে হবে এবং এখানে কিন্তু অনেক মজাদার জিনিস রয়েছে, যেগুলোকে আমি তোমাদেরকে অনেক মজার সাথে কিন্তু পড়িয়ে দেবো। তারপর হচ্ছে আমাদের কি? পাললিক চক্র বা পলল চক্র, ঠিক আছে? তাহলে এই চক্রের উপাদানগুলি মাটির স্তরে বা খনিজ হিসেবে কিন্তু থাকে। এটাকে আমরা পলল চক্র বা পাললিক চক্র বলে থাকি, যেরকম আমাদের সালফার, ফসফরাস ইত্যাদি। ক্লিয়ার হয়েছে জিনিসটা? এইবার প্রশ্ন হচ্ছে, এই নাইট্রোজেন নিয়ে এত মাথা ব্যথা কেন? ঠিক আছে, প্রথমত নাইট্রোজেন কি? তাহলে নাইট্রোজেন মানে কিছুই না। নাইট্রোজেন মানে আমরা ধরি যে আমাদের বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন রয়েছে, আমাদের বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন রয়েছে, ওটা কি ফর্মে থাকে? ওটা থাকে আমাদের N2 ফর্মে। কিন্তু এই N2 টা আমি কি আমার শরীরে ডিরেক্টলি নিতে পারবো না? আমার শরীরের ভিতর কি আমি নাইট্রোজেনকে এরকম ভাবে গ্যাসিয়াস ফর্মে, এই নাইট্রোজেনটা কি হিসেবে থাকে? গ্যাসিয়াস ফর্মে থাকে। ওই গ্যাসীয় পদার্থটাকে নাইট্রোজেন অবস্থায় কি আমি নিতে পারবো আমার শরীরের ভিতরে? না। আমাদের শরীরের ভিতরে কিন্তু বিভিন্ন প্রয়োজন আছে নাইট্রোজেনের। কি প্রয়োজন সেটাও আমি বোঝাবো। তাহলে নাইট্রোজেনটা আমাদের প্রয়োজন, কিন্তু এরকম N2 গ্যাসিয়াস ফরম্যাটে না, অন্যান্য ফরম্যাটে। তাহলে এই বায়ুমণ্ডলের নাইট্রোজেনটা আমাদের জীবদেহে নিশ্চয়ই প্রয়োজন। তাহলে কি করতে হবে? এই বায়ুমণ্ডলের নাইট্রোজেনটা আমাদের জীবদেহে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কিন্তু আমাদের জীবদেহে আনতে হবে, তাই তো? তাহলে এক তো আসলো আমাদের জীবদেহে, কিন্তু আমি যদি নিতেই থাকি, তাহলে কি হবে? একটা না একটা সময়ের পর কিন্তু বায়ুমণ্ডলের এই নাইট্রোজেন ফুরিয়ে যেত, তাই তো? কিন্তু ফুরিয়ে গেছে কি? না, যায়নি। আমরা জানি যে আমাদের পরিবেশে প্রায় 78.8%
কোনো বইতে লেখা থাকে 77.19%, ঠিক আছে, এরকম যেরকম লেখা থাকে সেরকম ভাবে তুমি পড়তে পারো, ওরকম কোনো ব্যাপার নেই। তুমি দেখবে 75%-এর বেশি, অর্থাৎ বায়ুমণ্ডলের প্রায় 3/4 গ্যাসীয় উপাদানের বেশি কিন্তু আমাদের নাইট্রোজেন থাকে, ঠিক আছে। 3/4 মানে হচ্ছে 75%, তাহলে 75%-এর বেশি কিন্তু আমাদের থাকে কি নাইট্রোজেন বায়ুমণ্ডলে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের বায়ুমণ্ডলে কিন্তু 78.8% আমাদের নাইট্রোজেন রয়েছে, কিন্তু সেই নাইট্রোজেন আমরা যে আমাদের জীবদেহে বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য গ্রহণ করি, তাতে কি নাইট্রোজেনটা কমে যাচ্ছে না, একই রকম পরিমাণে রয়েছে। তাহলে কেন রয়েছে? কারণ জীবদেহ থেকে আমরা আবার কিন্তু ফিরিয়ে দিই, অর্থাৎ নাইট্রোজেনের কিন্তু আমি এই যে আমাদের নিচ্ছি আবার দিয়েও দিচ্ছি, তাহলে নেওয়া দেওয়া একটা কি সাইকেল মেনটেন হচ্ছে। এই সাইকেলটাকে আমরা তখন কি বলি? এই সাইকেলটাকে আমরা বলি নাইট্রোজেন চক্র। তাহলে কথার কথা, আমার এত সিলেবাসের মধ্যে এত রকমের আমি ভাগ দেখলাম, আমি হাইড্রোজেন চক্র দেখলাম, কার্বন চক্র দেখলাম, অক্সিজেন চক্র দেখলাম, দেখলাম যে সবকিছু কিন্তু হতে পারে পরিপোষক চক্রের আন্ডারে। তাহলে নাইট্রোজেন চক্রের উপর কেন একটা ডেডিকেটেড চ্যাপ্টার দেওয়া আছে আমাদের? কেন নাইট্রোজেন চক্র আমাদেরকে আলাদা করে পড়তে হবে? কেন এই জ্বালা? জ্বালা আছে তার কারণ আমরা নাইট্রোজেনকে ডিরেক্টলি নিতে পারি না নিজেদের কাছে। তুমি ভাবলে যে আমি তো কার্বন, অক্সিজেন এগুলো তো সালোক সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদ নিতে পারে, আমরা শ্বসনের মাধ্যমে নিতে পারি, তাহলে সালোক সংশ্লেষ, শ্বসন এইসবের মাধ্যমে আমরা কার্বন, অক্সিজেন এগুলো তো নিয়েই নিই, নাইট্রোজেনও নিয়ে নেবো কোনো না কোনো পদ্ধতিতে। পারবে না, তোমার সেই ক্ষমতা নেই। তাহলে তোমাকে কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে। কার উপর ডিপেন্ডেন্ট হতে হবে? এটাই কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে। আমাদের কাছে এই ক্ষমতাই নেই যে আমরা কিন্তু বায়ুমণ্ডলের নাইট্রোজেনটা আমাদের নিজেদের জীবদেহের কাছে নিয়ে নেবো। কি বড় একটা ব্যাপার! আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি, একটু পরে আমি দেখাবো যে এই নাইট্রোজেন কিন্তু আমাদের শরীরের জন্য, পুরো জীবদেহের বিভিন্ন অংশের বিভিন্ন গঠনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। কিন্তু সেইটা আমরা না তো প্রাণীরা না তো উদ্ভিদরা ডিরেক্টলি বায়ুমণ্ডল থেকে নিতে পারি। তাহলে কি করে চলবে? এই জন্যই কিন্তু আমাদেরকে নাইট্রোজেন চক্র পড়তে হবে, কারণ নাইট্রোজেন চক্রের কিন্তু একটা হিউজ সিগনিফিকেন্স আছে এবং এটা কিন্তু যথেষ্ট ডাইনামিক একটা প্রসেস। ক্লিয়ার হলো আমার কথাটা? তাহলে নাইট্রোজেন চক্র যদি সংজ্ঞা জিজ্ঞাসা করে তাহলে আমি কি লিখবো? দেখো, আমাকে তাহলে বলতে হবে যে চক্রাকার পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন প্রাকৃতিক উপায়ে বা জীবাণু দ্বারা, আমি কি বললাম? প্রাকৃতিক উপায়ে বা জীবাণু দ্বারা আবদ্ধ হয়ে মাটিতে মেশে এবং সেখান থেকে জীবদেহে প্রবেশ করে এবং জীবদেহ থেকে মাটি থেকে পুনরায় বায়ুমণ্ডলে আবর্তিত হয়। এখানে যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো আমরা যখন ধাপে ধাপে পড়বো তাহলে এই সংখ্যাটা আরো ক্লিয়ার হবে। বেসিক্যালি আমি কি বলতে চাইছি, আমাদের বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন রয়েছে ওটা মাটিতে আসবে, মাটিতে আসলে ওর কি হয়ে যায়, নাইট্রেট NO3- নাইট্রেট ফর্মে অথবা অ্যামোনিয়া হিসেবে সঞ্চিত হয়। তারপর সেখান থেকে উদ্ভিদ দেহে যায়, উদ্ভিদ দেহ থেকে আমাদের প্রাণী দেহে আসে, আবার উদ্ভিদ দেহ প্রাণীর দেহ থেকে আবার কি হয়, মাটিতে নাইট্রেট হয়ে যায়, সেখান থেকে আবার সেটা কিন্তু বায়ুমণ্ডলের নাইট্রোজেন হয়ে যায়। বায়ুমণ্ডলের নাইট্রোজেন মানে N2। আমি যদি বলি আমাদের নাইট্রোজেন কি কি ফর্মে থাকে, তাহলে আমি বলবো আমাদের যে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার, আমাদের যে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার, সেখানে আমাদের নাইট্রোজেন থাকে N2 ফরম্যাটে, কি অবস্থায়? গ্যাসীয় অবস্থায়। এবং আমি যদি আমাদের মাটির কথা বলি, তাছাড়া প্রকৃতিতে কি ফরম্যাটে পাওয়া যায় নাইট্রোজেন? আমাদের পাওয়া যায় মাটির মধ্যে নাইট্রেট ফরম্যাটে, ঠিক আছে, নাইট্রেট লবণ হিসেবে পাওয়া যায়, ঠিক আছে, নাইট্রেট যৌগ হিসেবে পাওয়া যায়, বা আমাদের অ্যামোনিয়া হিসেবে পাওয়া যেতে পারে, বা আমি অ্যামোনিয়াম বলতে পারি, অ্যামোনিয়াম যৌগ। ওকে, তাহলে মূলক হিসেবে পাওয়া যায় না, মূলকটা আমি কোনো না কোনো যে অপোজিট আয়ন রয়েছে, তো এই আয়নের সাথে যুক্ত করে দিয়ে একটা যৌগ তৈরি করবো, সেই যৌগের ফর্মে থাকে। তাহলে মাটিতে মূলত কিন্তু আমরা নাইট্রেট ফর্মে দেখি এবং আমাদের অ্যাটমসফিয়ারে আমরা কি নাইট্রোজেন ফর্মে দেখি, যেখানে আমি তোমাকে বলছি যে অ্যাটমসফিয়ারের বায়ুমণ্ডলের প্রায় 78.8%ই কিন্তু আমাদের নাইট্রোজেন। কিন্তু আমি নাইট্রোজেনকে ডিরেক্টলি আমাদের শরীরের ভিতরে বা উদ্ভিদরা নিজেদের শরীরের ভিতরে নিতে পারে না, ইনডিরেক্টলি নিতে হয়। আর এখানে আমাদেরকে সাহায্য করবে অনেক ছোট্ট ছোট্ট আমাদের বন্ধুরা, সেটাই আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে এরপর দেখো লেখা আছে নাইট্রোজেনের প্রধান উৎস হলো বায়ুর নাইট্রোজেন। বায়ুর নাইট্রোজেন কি ফরম্যাটে থাকে? নাইট্রোজেন গ্যাসিয়াস অবস্থায় থাকে। এবং মাটিতে কি থাকে? মাটিতে থাকে আমাদের নাইট্রেট লবণ হিসেবে। নাইট্রেটের সংকেত কি? NO3-। কি বললাম? NO3-। নাইট্রাইটের সংকেত কি? NO2-। দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে, ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। ক্লিয়ার? আচ্ছা, বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত? প্রায় 78.08%। তোমার বইতে আলাদা লেখা থাকতে পারে 77.19%, এরকম লেখা থাকতেই পারে, ঠিক আছে, তুমি যে কোনো একটা ফলো করলেই হবে। ঠিক আছে, ধরো তোমার কাছে এমসিকিউ দেওয়া আসলো, তো এমসিকিউ তে দেখা গেল কোথাও দেওয়া আছে 77%, কোথাও 78%, ঠিক আছে, তো যে কোনো একটাই দেওয়া থাকবে, সেটাকে মার্ক করবে। ওকে, 75%-এর ওপরে কোনো না কোনো সংখ্যা দেওয়া থাকবে, বাদ বাকিগুলো দেখবে কম দেওয়া থাকবে। ওকে, তাহলে সেটাকে মার্ক করে দেবে তুমি। ওকে, আচ্ছা, এবার তোমাকে বলছে যে বায়ুমণ্ডলের নাইট্রোজেন অণুর গঠন এই চক্রের প্রক্রিয়াগুলোকে ব্যাপকভাবে প্রভাবিত করে। কিভাবে প্রভাবিত করে? এটাই আমাদের বোঝার বিষয়। দেখো, আমি তো তোমাদেরকে ভৌতবিজ্ঞান পড়াই, তাহলে একটুখানি ভৌতবিজ্ঞানের কথাতেও চলে আসা যাক। এটাই তো সুবিধা একটা টিচার যদি ভৌতবিজ্ঞান আর জীবনবিজ্ঞান পড়ায়, কারণ সে দুটোই জানে। তো চলো একটু তোমাদেরকে ভৌতবিজ্ঞানের ছোঁয়া দেখানো যাক। দেখো, আমি তোমাদেরকে বলছি যে এত কেন নাইট্রোজেন নিয়ে হই হুল্লোড় হচ্ছে। দেখো, তার একটা রিজন রয়েছে। আমরা পড়েছি যে আমাদের হাইড্রোজেন, তার স্ট্রাকচারটা ঠিক এরকম হয়, দুটো হাইড্রোজেন পরমাণুর মধ্যে একটা সমযোজী এক বন্ধন আসে এবং তারপর কিন্তু তারা যুক্ত হয়ে একটা অণু গঠন করে। ঠিক আছে, তাহলে বায়ুতে আমাদের যে H2 গ্যাসিয়াস ফরম্যাটে রয়েছে সেটা এরকম ফরম্যাটে থাকে। আচ্ছা, আমি যদি অক্সিজেনের কথা বলি, বায়ুতে আমাদের অক্সিজেন রয়েছে, তাহলে সেই অক্সিজেন কি ফরম্যাটে থাকে? অক্সিজেনের মধ্যে আমাদের সমযোজী দ্বিবন্ধন থাকে, ডবল বন্ড থাকে, তাই তো?
কিন্তু নাইট্রোজেনের আমি যদি কথা বলি তাহলে নাইট্রোজেন কি ফরম্যাটে থাকে, নাইট্রোজেন কিন্তু দুটো নাইট্রোজেন পরমাণুর মাঝখানে একটা সমযোজী ত্রিবন্ধন যুক্ত করে কিন্তু একটা N2 অণু গঠন করে। ওকে, এইবার এদের যদি আমি তোমাদেরকে বন্ড এনার্জির কথা বলি তাহলে এর বন্ড এনার্জি প্রায় 464, ঠিক আছে। এর বন্ড এনার্জি কত, এর বন্ড এনার্জি প্রায় 498। এর বন্ড এনার্জি আমি তোমাকে যদি বলি তাহলে প্রায় 900 ছাড়িয়ে যাবে। চলো গুগল করে দেখে নেওয়া যাক। আমরা কি করবো, আমরা গুগলে যাব, গুগলে গিয়ে বলবো বন্ড, সরি আমরা বলবো বন্ড এনার্জি অফ হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। ওকে, দেখো কত দিচ্ছে, দেখো 436, 498, 935, ঠিক আছে, 436, 498, 935, ঠিক আছে, আমি যেটা বললাম। ঠিক আছে, তাহলে আমাকে কত বলছে, এটা বলছে 945 না কত যেন লেখা ছিল, তাই তো। তাহলে দেখো এখানে কত বলছে, কিলো জুল পার মোল, সব কিলো জুল পার মোল, ঠিক আছে, মানে 1 মোলের জন্য কত লাগবে, কত জুল এনার্জি দিতে হবে। এইবার প্রশ্ন হচ্ছে এই বন্ড এনার্জি জিনিসটা কি, এই বন্ধন শক্তি জিনিসটা কি। এই যে শক্তিটা, এই শক্তিটা এমন পরিমাণ যে এই পরিমাণ শক্তি দিলে তবেই তুমি এদের এই বন্ডটা ভাঙতে পারবে, এদেরকে আলাদা করতে পারবে। এই বন্ডটা কি, আমরা জানি যে বন্ধন বা রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন মানে কি, রাসায়নিক বন্ধন মানে দুটো পরমাণুর মধ্যে কি তাদের আকর্ষণ বল, এই যে দাগগুলো দিচ্ছি এরকম কোনো দাগ থাকে না, বেসিক্যালি এখানে কি থাকে, এখানে ইলেকট্রন জোড়গুলোর মধ্যেকার আকর্ষণ থাকে, ঠিক আছে। এবার কতগুলো ইলেকট্রন আমরা শেয়ার করে এই যে একসাথে থাকছি সেইটাকে আমরা এরকম ভাবে দাগ দাগ দিয়ে দেখাই, ঠিক আছে। আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে এর দেখো বন্ধন শক্তি 464, অর্থাৎ 464 কিলো জুল তুমি যদি তাপ দাও তাহলে তুমি এই বন্ডটা ভাঙতে পারবে। তুমি যদি 498 কিলো জুল তাপ দাও, এনার্জি দাও, তাহলে তুমি এই বন্ডটা ভাঙতে পারবে। কিন্তু এই বন্ডটা ভাঙতে গেলে 945 লাগবে। এতটা ডিফারেন্স কেন, আমি তো তোমাদেরকে গুগল থেকে ডেটা নিয়ে দেখালাম, মন থেকে বলিনি। তাহলে এই যে আমরা যখন প্র্যাকটিক্যালি দেখলাম তখন দেখলাম এত বেশি বন্ড এনার্জি লাগছে, অর্থাৎ আমাদের কি এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেনের বন্ধনটা ভাঙতে কি হবে, নাইট্রোজেনের এই বন্ধন ভাঙতে আমাদের কিন্তু বহুত পরিমাণে শক্তি দিতে হচ্ছে, তাই তো। তাহলে বন্ধনটা ভাঙা খুব চিন্তার বিষয়, ঠিক আছে, খুবই কিন্তু একটা কঠিন সাধ্য বিষয়। কেন, দেখো আমি যদি বলি যে এর মধ্যে কি আছে, সমযোজী ত্রিবন্ধন আছে, সব সময় মনে রাখবে সমযোজী ত্রিবন্ধন খুবই কিন্তু স্ট্রং বন্ড, ঠিক আছে। কেন, দেখো এখানে কতগুলো বন্ড অর্ডার, অর্থাৎ কতগুলো বন্ড রয়েছে, দেখো একটা বন্ড আছে, তাহলে বন্ড অর্ডার হচ্ছে 1। এখানে বন্ড অর্ডার কত, অর্থাৎ কতগুলো বন্ড রয়েছে, 2টো। এখানে কতগুলো বন্ড আছে, তাহলে বন্ড 3টে আছে বন্ড, তাই তো। সমযোজী বন্ধন কতগুলো আছে, 3টে আছে, তাহলে বন্ড অর্ডার হবে 3টে। মনে রাখবে সবসময় যত বন্ড অর্ডার বাড়ে তত বন্ড লেন্থ অর্থাৎ বন্ধন দৈর্ঘ্য ওদের মধ্যবর্তী দূরত্ব সেটা আমাদের কমে যায়, তত আমাদের বন্ড এনার্জি বেড়ে যায়। বন্ড এনার্জি বাড়া মানে কি, বন্ধন শক্তি বাড়া মানে কি, কত পরিমাণ শক্তি দিতে হবে যে শক্তিটা আমাদের এদের মধ্যবর্তী বন্ধনটাকে ভাঙতে পারবে। তাহলে যার বন্ধন শক্তি বেশি, দেখো এখানে বন্ড এনার্জি বন্ড অর্ডার সব থেকে বেশি কার, নাইট্রোজেনের 3টে বন্ধন রয়েছে, তাহলে তখন তার কি হবে, বন্ড এনার্জিও সব থেকে বেশি হবে, যেরকমটা আমরা দেখলাম। আর বন্ড এনার্জি বেশি হওয়া মানে কি, এদের মধ্যেকার এই যে ভালোবাসা, এই যে আকর্ষণ, এই যে বন্ধন, এই বন্ধনকে ভাঙা খুবই মুশকিল, এই বন্ধনকে আমরা ভাঙতে পারবো না। এই স্বাভাবিক সময়ে কিন্তু আমরা নাইট্রোজেনের এই বন্ধন, এই ভালোবাসা আমরা ভাঙতে পারি না। আমরা অক্সিজেনের বন্ধন ভেঙে দিতে পারি, আমরা হাইড্রোজেনের বন্ধন ভেঙে দিতে পারি, কিন্তু আমরা নাইট্রোজেনের বন্ধন ভাঙতে পারবো না। কেন, কারণ এর কাছে আছে সমযোজী ত্রিবন্ধন, যেটা কিন্তু খুবই শক্তিশালী একটা বন্ধন। তাহলে যেহেতু নাইট্রোজেনের কাছে সমযোজী ত্রিবন্ধন রয়েছে, তাই এটা কিন্তু রাসায়নিকভাবে প্রায় নিষ্ক্রিয়, রাসায়নিকভাবে খুবই নিষ্ক্রিয়। তাই এ কিন্তু সহজে কারোর সাথে বন্ধন করে না, কারণ কখন একটা রিয়াকশন করবে, কখন অন্য কারোর সাথে বন্ধন তৈরি করবে, যখন নিজের বন্ধনটা এদের মধ্যে ভাঙবে। কিন্তু এদের মধ্যে ভালোবাসা এতই বেশি, বুঝতে পারছো তো, খুবই ট্রু লাভ। তাহলে এদের মধ্যে ভালোবাসা এতটাই বেশি যে এদের ভালোবাসা কিন্তু ভেঙে দেওয়া সম্ভব নয় সাময়িক সময়ে, ঠিক আছে। তাহলে সহজে কিন্তু আমরা এসব করতে পারবো না, তাই কিন্তু আমাদের চিন্তা, তাই কিন্তু আমাদের এই যে নাইট্রোজেন, সেই বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন কিন্তু আমরা ডিরেক্টলি নিয়ে ওদের মধ্যেকার ভালোবাসা ভেঙে আমাদের শরীরের ভিতর কিন্তু ওদেরকে নিয়ে নিতে পারি না। তার জন্য আমাদেরকে অন্য কারোর হেল্প নিতে হবে। সিধি উंगली से ঘি না নিকলে তো উंगली টেढ़ी करनी चाहिए, এটা হিন্দিতে বলে না, তো সেরকম আমাদেরকে করতে হবে। কি করে করবো সেটাই আমাদেরকে এবার বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এটা লেখা আছে যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন অণুর গঠন এই চক্রের প্রক্রিয়াগুলোকে ব্যাপকভাবে প্রভাবিত করে, বুঝতেই পারছো। শক্তিশালী সমযোজী ত্রিবন্ধনের কারণে নাইট্রোজেন অণু রাসায়নিকভাবে প্রায় নিষ্ক্রিয় হয়, যার ফলে কিন্তু আমাদের যত মাথা ব্যথা। বায়ু থেকে মাটিতে এবং মাটি থেকে বায়ুতে নাইট্রোজেনের চক্রাকার আবর্তন কিন্তু এই নাইট্রোজেন চক্রতেই ঘটে। ক্লিয়ার হলো এই জিনিসগুলো, এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে যখন আমরা ধাপে ধাপে এগুলো বুঝতে শুরু করবো। এইবার এখানে আমি তোমাদেরকে একটা মিম দেখাতে চাই, যেটা হয়তো তোমরা আগেও শুনেছো। झुक के रहना पड़ेगा मेरे आगे क्योंकि मैं अपने में खुद हीरो हूं। এটা কে বলছে বলতো, এটা বলছে আমাদের ঠিক এই ব্যাকটেরিয়া গুলো। কেন, কারণ এই যে অণুজীব, এই অণুজীবগুলো ছাড়া আমরা এই নাইট্রোজেন চক্র সম্পূর্ণই করতে পারতাম না। এই যে নাইট্রোজেন চক্র আমি বলছি, যে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে কিন্তু আমরা ডিরেক্টলি আমাদের কাছে নিয়ে নিতে পারবো না, একটা উদ্ভিদ একটা প্রাণী নিতে পারবে না। কারা পারবে,
আমাদের সেই আদিম পূর্বপুরুষ যারা হচ্ছে আমাদের কি এই ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, স্বাধীনজীবী কিছু ব্যাকটেরিয়া, কিছু মিথজীবী ব্যাকটেরিয়া, রাইবোজিয়ামের মতো এরকম বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার কিন্তু এই যে নাইট্রোজেন চক্র তার মধ্যে ভূমিকা আছে। এক এক করে আমরা তাদের প্রত্যেকের সম্পর্কে কিন্তু জানবো। তাহলে ওরা বলছে আমরা তাদের পূর্বপুরুষ ছিলাম, যতই আমরা অনুন্নত হতে পারি কিন্তু তোদের কিন্তু আমাদের প্রয়োজন পড়বেই। তাহলে আমরা সবাই কিন্তু এদের সামনে ঝুঁকে বসে আছি যে বাবা আমার, আমাদের সেই মহান পূর্বপুরুষ, তোমরা আমাদের জন্য কিন্তু নাইট্রোজেন এনে দাও। কারণ নাইট্রোজেন আমি এখন তোমাদেরকে বলেই দিচ্ছি যে নাইট্রোজেন কিন্তু ছাড়া আমরা কিন্তু বাঁচতে পারতাম না। আমাদের কিন্তু জীব আমরা যেভাবে চলছি সেভাবে চলতে পারতাম না, কারণ আমাদের কিন্তু বহু ইম্পর্টেন্ট জিনিসগুলো নাইট্রোজেন ছাড়া তৈরি হতে পারবে না। এক এক করে আমরা সেগুলো সম্পর্কেও জানবো। তাহলে আমাদের নাইট্রোজেন চক্র কিন্তু সম্পূর্ণভাবে অণুজীব নির্ভর। অণুজীব না থাকলে কিন্তু আমরা নাইট্রোজেন চক্র সম্পন্ন করতে পারবো না, ঠিক আছে? তাই আমাদের এই যে অণুজীবগুলো আছে তারা বলছে ঝুঁককে রান্না পাড়েগা মেরে আগে, ঠিক আছে? তাহলে অণুজীবরা কিন্তু আমাদের থেকে সুপিরিয়ার এই নাইট্রোজেন চক্রতে, ঠিক আছে? তাহলে উদ্ভিদ বা প্রাণী কেউই কিন্তু পরিবেশ থেকে সরাসরি মুক্ত নাইট্রোজেন গ্রহণ বা শোষণ করতে পারে না। ওকে, কার্বন বা অক্সিজেনের ক্ষেত্রে যেমন সালোক সংশ্লেষ উদ্ভিদরা করে বা শ্বসন আমরা করি, সেটা পরিবেশ ও জীবদেহের মধ্যে সরাসরি কি করে, তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আমরা কি করি, সরাসরি গ্যাসের আদান প্রদানটা করে থাকি, তাই তো? নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু তেমনটা সম্ভব হয় না। তাই পরিবেশে নাইট্রোজেনের ভারসাম্য বজায় রাখার জন্য, এই নাইট্রোজেন চক্র সম্পূর্ণ করার জন্য আমাদের কিন্তু অণুজীবের উপর ডিপেন্ডেন্ট থাকতে হয়। তাহলে নাইট্রোজেন চক্র কিন্তু অণুজীবের উপর ডিপেন্ডেন্ট। তাহলে এতক্ষণ ধরে তুমি অনেক কিন্তু গেজালা, কিন্তু এখনো অব্দি এটাই বললে না যে দাদা নাইট্রোজেন কেন দরকার, নাইট্রোজেন উদ্ভিদ দেহে কি কাজ করে যার জন্য আমরা এই অণুজীবদের সামনে হাত পাচ্ছি। তাহলে এইটাই কিন্তু আমাদেরকে এবার বুঝতে হবে। দেখো তোমরা সবাই জানো তো যে আমাদের শরীরে প্রোটিন প্রয়োজন। এই প্রোটিনটা তৈরি হওয়ার জন্য কি প্রয়োজন, আমরা জানি যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড কি হয় পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত করে পলিপেপটাইড চেইন তৈরি করে। তারপর সেই পলিপেপটাইড চেইনটা এক বা একাধিক মিলে কি করে একটা 3 ডাইমেনশনাল ফিগার তৈরি করে, তাই তো? একটা 3 ডাইমেনশনাল ওয়ে তৈরি করে, যেটাকে আমরা তখন কি বলি, প্রোটিন বলে থাকি, তাই তো? তাহলে ওই যে 3 ডাইমেনশনাল পলিপেপটাইড চেইনের কয়েল যেটা প্রোটিন, ওই প্রোটিনটা তৈরি হওয়ার জন্য তার মনোমারটা কি, প্রোটিন হচ্ছে একটা পলিমার, তার মনোমারটা কি, অ্যামিনো অ্যাসিড। তার মনোমারটা কি, অ্যামিনো অ্যাসিড। আচ্ছা তোমরা কি জানো যে এই অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারটা কেমন হয়? আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, তোমরা তো জৈব রসায়ন পড়েইছো হালকা করে, তাহলে বুঝতেই পারবে। দেখো আমরা একটা কি করব, অ্যামিনো অ্যাসিড, তো অ্যাসিড গ্রুপ লাগবে তাহলে আমাদের। এইটা হচ্ছে অ্যাসিড গ্রুপ, তোমরা পড়বে, এটা হচ্ছে তোমাদের কার্বক্সিলিক অ্যাসিড। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি আমরা অ্যাসিড গ্রুপ। তারপর আসবে আমাদের একটা কার্বন, তারপর থাকবে কার্বনের কিছু একটা, অর্থাৎ এখানে কার্বন অনেক রকমের হতে পারে, তাহলে তার জন্য আমি আর লিখলাম। তোমরা জৈব রসায়নেও পড়বে, যখনই আমরা এরকম ভাবে আর লিখবো এটাকে আমরা বলি অ্যালকাইল গ্রুপ। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি অ্যালকাইল গ্রুপ। অর্থাৎ এখানে কার্বনের কিছু একটা থাকবে, অর্থাৎ এখানে CH3 থাকতে পারে, এখানে CH2CH3 থাকতে পারে, এখানে আরো অনেক কিছু থাকতে পারে যেগুলো কিন্তু কার্বন দিয়ে হচ্ছে। ওকে, তাহলে এরকম ভাবে এখানে আর থাকলো, এখানে একটা হাইড্রোজেন থাকলো, আর দেখো এখানে আছে না অ্যামিনো অ্যাসিড, তাহলে একটা অ্যামিনো গ্রুপ থাকতে হবে। অ্যামিনো গ্রুপ কি, NH2। এইটা কি, এটা হচ্ছে আমাদের অ্যামিনো গ্রুপ। এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যামিনো গ্রুপ, ঠিক আছে? আর এইটাকে আমরা বলি অ্যাসিড গ্রুপ বা কার্বক্সিলিক অ্যাসিড। এটাকে আমরা বলছি অ্যাসিড গ্রুপ বা কার্বক্সিলিক অ্যাসিড। এই যে COOH, এইটাই হচ্ছে এইটা, ঠিক আছে? এটাকে ভেঙে এরকম ভাবে লেখা যায়। তো এখানে আমরা কি লাগাবো, এখানে আমরা লাগাবো NH2। দেখো লিখলাম আমি H2N, ঠিক আছে, বা NH2। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যামিনো, এইটা হচ্ছে অ্যাসিড, তাই এই পার্টটাকে আমরা কি বলি, অ্যামিনো অ্যাসিড। ভালো করে লক্ষ্য করো তো, এই অ্যামিনো অ্যাসিড তৈরি হতে গেলে কি লাগছে, দেখো আমাদের লাগছে হচ্ছে নাইট্রোজেন। তাহলে অ্যামিনো অ্যাসিড যদি না তৈরি হতো তাহলে তো আমাদের প্রোটিন তৈরি হতে পারতো না। তার মানে প্রোটিন তৈরি হওয়ার জন্য আমাদের কি লাগবে, অ্যামিনো অ্যাসিড লাগবে। আর অ্যামিনো অ্যাসিডের কিন্তু একটা ফান্ডামেন্টাল পার্ট, সেটা কি আমাদের নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন ছাড়া তোমার কি প্রোটিন তৈরি হতে পারবে, পারবে না, কারণ নাইট্রোজেন ছাড়া অ্যামিনো অ্যাসিড হবে না, অ্যামিনো অ্যাসিড ছাড়া প্রোটিন হবে না। ক্লিয়ার, ক্লিয়ার হলো। আচ্ছা আর কি কি ইম্পর্টেন্স আছে, শুধু একটা না? আচ্ছা তোমরা ডিএনএ আরএনএ এর কথা জানো তো? হ্যাঁ ডিএনএ আরএনএ এর কথা জানো। তাহলে আরএনএ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হয়, তারপর গিয়ে সে বিভিন্ন প্রোটিন কোড করে। আচ্ছা ডিএনএ আমরা তো জানি যে ডিএনএ কি, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে এই ডিএনএ আরএনএ এইসব নিউক্লিক অ্যাসিড গুলো, এগুলো কি, এগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আচ্ছা তোমরা কি এই নিউক্লিক অ্যাসিড গুলোর রাসায়নিক গঠন পড়েছিলে? মনে করো সেই কোষ বিভাজন কোষ চক্রের চ্যাপ্টার, যেখানে তুমি কি পড়েছিলে, ক্রোমোজোমের রাসায়নিক গঠন, ওখানে তোমরা কিন্তু নিউক্লিক অ্যাসিড সম্পর্কে পড়েছিলে। আর ওই নিউক্লিক অ্যাসিড সম্পর্কে পড়ার সময় তোমরা কি একটা কথা পড়েছিলে, তোমরা এগুলোর নাম কি পড়েছিলে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। এগুলো কি ছিল বাবা, এগুলো ছিল না, বলা ছিল না এগুলো কি ছিল, এগুলো তোমরা পড়েছিলে। এগুলো হচ্ছে নাইট্রোজেনাস, এগুলো কি ছিল, এগুলো ছিল নাইট্রোজেনাস বেস। পড়েছিলে এরকম, পড়েছিল তো? তাহলে এই যে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, এগুলো ছাড়া নিউক্লিক অ্যাসিড আরএনএ ডিএনএ তৈরি হতে পারবে, পারবে না। এর তো একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। তাহলে এই যে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, এগুলো তো নাইট্রোজেনাস বেস, নামেই রয়েছে নাইট্রোজেনাস বেস, অর্থাৎ নাইট্রোজেন তো লাগবেই। তাহলে যদি নাইট্রোজেন তুমি না পেতে, তাহলে কি তুমি ডিএনএ আরএনএ তৈরি করতে পারতে, নিউক্লিক অ্যাসিড তৈরি হতো, হতোই না। তাহলে তোমার জেনেটিক ম্যাটেরিয়ালটাই তো ঠিক করে তৈরি হলো না। তাহলে এটা কি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট? অবভিয়াসলি এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ এটা কিন্তু আমাদের পুরো ডিরেক্টলি নিউক্লিক অ্যাসিডকে এফেক্ট করবে। ক্লিয়ার হলো? আচ্ছা আর কি কোনো ইম্পর্টেন্স নেই? আচ্ছা আরো আছে কি,
আচ্ছা, আমরা জানি যে আমাদের কি সবুজ উদ্ভিদরা সালোক সংশ্লেষ করতে পারে। আবার উদ্ভিদগুলো সবুজই বা কেন? কারণ ওদের মধ্যে সালোক সংশ্লেষকারী একটা গুরুত্বপূর্ণ রঞ্জক যেটা হচ্ছে ক্লোরোফিল, সেটা কিন্তু উপস্থিত থাকে। এই ক্লোরোফিলের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কিন্তু আমাদের নাইট্রোজেন। আমি কি বলছি? ক্লোরোফিল তো? দেখো ক্লোরোফিলের মধ্যে দেখো নাইট্রোজেন, নাইট্রোজেন, নাইট্রোজেন। তাহলে ক্লোরোফিলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান কিন্তু নাইট্রোজেন। এই ক্লোরোফিলে যদি আমাদের নাইট্রোজেন যদি না থাকতো, তাহলে নাইট্রোজেনের অভাবে ক্লোরোফিল ঠিক করে তৈরি হতে পারতো না। তাহলে কি হতো? পাতাগুলো বিবর্ণ হয়ে যেত, হলদেটে হয়ে যেত। তখন তাকে আমরা বলি ক্লোরোসিস রোগ হওয়া। তখন তাকে আমরা কি বলি? গাছের ক্লোরোসিস রোগ হয়েছে। যেখানে গাছের পাতা কি হয়ে যায়? হলদে পাতা হয়ে যায়। কি হয়? গাছের পাতা হলদে হয়ে যায়। কখন হতে পারবে? ধরো তোমার নাইট্রোজেন কমে গেছে। নাইট্রোজেন কমে গেলে কি হবে? তাহলে কিন্তু আমাদের ক্লোরোফিলটা ঠিকভাবে তৈরি হতে পারবে না। তখন হবে কিন্তু আমাদের ক্লোরোসিস। ক্লোরোসিস হলে গাছের পাতা হলদেটে হয়ে যাবে। গাছটা কিন্তু তখন পুষ্টি পাবে না ঠিক করে, কারণ সে ঠিক করে কিন্তু সালোক সংশ্লেষ তৈরি করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আর কি কোনো কাজ নেই? অনেকগুলো কাজ তো বললে, আরো কাজ আছে। কি কাজ? আচ্ছা, তোমরা এটিপির নাম শুনেছো? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট কি? শক্তি সরবরাহকারী অণু। ওখানেও দেখো অ্যাডিনিন গ্রুপ রয়েছে। আর অ্যাডিনিন তো একটু আগেই বললাম কি একটা নাইট্রোজেনাস বেস, তাহলে এখানে তো নাইট্রোজেন লাগবে। ব্যাস হয়ে গেল, এখানেও নাইট্রোজেন লাগবে। আচ্ছা, আর কোনো কারণ রয়েছে? আরো দেখো, আরো কিন্তু আমাদের ইউজ কেসেস রয়েছে। আচ্ছা, আমরা আমাদের শরীরে যে অনেক রকমের ভিটামিন লাগে, তার মধ্যে অনেক ভিটামিন কিন্তু নাইট্রোজেন দিয়ে তৈরি। তার কিন্তু অন্যতম একটা মুখ্য উপাদান কিন্তু আমাদের নাইট্রোজেন। তাছাড়া আমাদের শরীরে থাকা বিভিন্ন এনজাইম, উদ্ভিদের বিভিন্ন এনজাইম, সেগুলো কিন্তু তার একটা অন্যতম গঠনগত উপাদান কিন্তু নাইট্রোজেন। তারপর হরমোন, আমাদের কিন্তু অনেক ধরনের হরমোন দেখো, আমাদের প্রোটিন ধর্মী হরমোন আছে, আমাদের অ্যামিনো ধর্মী হরমোন আছে, সেগুলো সব কিন্তু আমাদের নাইট্রোজেন কিন্তু একটা মুখ্য উপাদান তাদের। ঠিক আছে? বাকি তোমাদের যেগুলো স্টেরয়েড ধর্মী হরমোন, যেগুলো লিপিড ধর্মী হরমোন, তার মধ্যে নাইট্রোজেন থাকে না। আবার তোমরা পড়েছিলে কিন্তু উদ্ভিদ হরমোন, কি পড়েছিলে? আমাদের C10H9O2N, এটা কি পড়েছিলে? আমাদের ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, IAA। আমি তোমাদেরকে বলেছিলাম যে এটার আসল নাম ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড। কেন? দেখো 1 2 3, যারা জৈব রসায়ন পড়েছো ভৌতবিজ্ঞানে, তারা বুঝতে পারছো যে এরকম ভাবে কিন্তু আমাদেরকে মার্কিং করতে হয়। মার্কিং আমরা করি ফাংশনাল গ্রুপ থেকে। তাহলে দেখো 3 নম্বর থেকে আমাদের ইন্ডোল গ্রুপ চালু হলো, তাই এটার নাম হওয়া উচিত ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড। আমাদের বইতে এটাকে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বলে দেওয়া হয়। তো এইটাই হচ্ছে সেই IAA বা অক্সিন, যেটা তোমরা জানো। দেখো তো এখানে নাইট্রোজেন দেখতে পাচ্ছ কিনা? নাইট্রোজেন আছে। আবার তোমরা সাইটোকাইনিনেও পড়েছো, দেখো সাইটোকাইনিনের মধ্যে কিন্তু আমাদের নাইট্রোজেন থাকে। ঠিক আছে? তাহলে সাইটোকাইনিন, অক্সিন দুটোর ক্ষেত্রেই কি থাকে? আমাদের যদি আমি অক্সিনের কথা বলি, আমরা যদি সাইটোকাইনিনের কথা বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের নাইট্রোজেন একটা মুখ্য উপাদান। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সাথে নাইট্রোজেনও কিন্তু তার প্রয়োজন আছে। জীববাড়িলিনের ক্ষেত্রে নাইট্রোজেন লাগে না। তাহলে উদ্ভিদ ও প্রাণী তাদের বহু প্রোটিন, ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের কি এনজাইম, উৎসেচক এবং হরমোন, সেগুলো কি? সেগুলো আমাদের কিন্তু নাইট্রোজেন দিয়ে তৈরি, মানে নাইট্রোজেনও লাগে তার একটা অন্যতম উপাদান হিসেবে। ক্লিয়ার? তাহলে তোমাদের যদি পরীক্ষায় লিখতে দেয় যে নাইট্রোজেনের এত ভূমিকা কি, কেন নাইট্রোজেন নিয়ে এত মাতামাতি, তাহলে তোমরা এগুলো এরকম ভাবে গুছিয়ে লিখে দেবে। আমি যা যা তোমাদেরকে বললাম সেই জিনিসগুলো এখানে ভালো করে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুছিয়ে লেখা আছে, যেটা তোমরা পরীক্ষার খাতায় যদি লেখো, তাহলে এর বাইরে কিন্তু তোমাদেরকে আর কিচ্ছু পয়েন্ট লাগাতে হবে না নিজের থেকে এক্সট্রা। আর তোমার পরীক্ষার খাতায় কিন্তু নাম্বার কাটার কোনো স্কোপই থাকবে না। জাস্ট আমি যা নোটস দিচ্ছি সেই নোটসটাকে ফলো করো। তারপর তোমাদেরকে ডেইলি প্র্যাকটিস কোশ্চেনের শিট দেওয়া হবে। তোমাদের জন্য ফ্রি অফ কস্ট মক টেস্ট সিরিজ রান করা হচ্ছে। তাহলে এই জিনিসগুলো তুমি যদি একবার ভালো করে ফলো করো, তাহলে তোমাকে মাধ্যমিক 2027 90তে 90 পাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না, এটা আমার দিব্যি। ঠিক আছে? আচ্ছা চলো, এরপর আমরা এবার তাহলে দেখবো যে এই যে নাইট্রোজেন চক্র, নাইট্রোজেন চক্র এত কিছু তুমি বললে, এই চক্রটা হয় কি করে দাদা? এবার এটা তো বলো, এতক্ষণ ধরে তো এটা বললেই না। তাহলে এইবার কিন্তু আমরা চলে এসেছি আমাদের নাইট্রোজেন চক্রতে। তাহলে নাইট্রোজেন চক্রর বেশ কিছু ধাপ আছে, এটা বুঝতেই পারছো যে অনেক কমপ্লেক্স একটা ধাপ। তাহলে এই ধাপগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ পড়বো। ঠিক আছে? একের পর একটা কিন্তু স্টেপ পর পর চলছে এখানে। ওকে, একটা সাইকেল তো, তাহলে প্রথমে একটা হবে, তারপর একটা হবে, তারপর একটা হবে, এরকম ভাবে একটা সাইকেল কিন্তু ফলো হবে। ওকে, আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথম স্টেপ কি বলবো? নাইট্রোজেন সংযোজন। নাইট্রোজেন সংযোজন কি? নাইট্রোজেন সংযোজন মানে বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন N2, ওই N2টা আমাদের মাটিতে নাইট্রেট হিসেবে বা অ্যামোনিয়া হিসেবে চলে আসবে। কি বললাম? বায়ুমণ্ডলে যে N2 সেটা আমাদের মাটিতে চলে আসবে নাইট্রেট হিসেবে বা আমাদের অ্যামোনিয়া হিসেবে। এইবার মাটিতে চলে আসলো, এইটা হয়ে গেল আমাদের কি নাইট্রোজেন সংযোজন বা স্থিতিকরণ। এটা আমরা দেখবো, এটা প্রাকৃতিক উপায় হতে পারে, এটা আমাদের কৃত্রিম উপায় হতে পারে, এটা আমাদের জীবজ, ওই যে বলছি ব্যাকটেরিয়ারা করতে পারবে। আর এখানটাই আমাদের কিন্তু খুব বোঝার একটা জিনিস রয়েছে, যেটা কিন্তু অনেক টিচাররা স্কিপ করে চলে যায়, বাট আমি তোমাদেরকে একদম 100% কনসেপ্টের সাথে কিন্তু এই জিনিসগুলো বোঝাবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মাটিতে চলে আসলো এবার নাইট্রেট। এইবার মাটিতে যেই নাইট্রেট হিসেবে চলে এসেছে, মাটির নাইট্রেটটাকে এবার উদ্ভিদ কিন্তু গ্রহণ করতে পারে। তাহলে মাটির ওই নাইট্রেটটা উদ্ভিদ এবার কি করবে? তার মূল্যমের সাহায্যে নিজের দেহে কিন্তু নিয়ে আসবে। যেই নিয়ে আসবে, তাহলে ওর প্রোটোপ্লাজমের মধ্যে যুক্ত হবে। উদ্ভিদ তাহলে নিজের প্রোটিন তৈরি করবে, অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। এইবার উদ্ভিদটা তো নিজের কাছে নিয়ে নিল,
এইবার ওই উদ্ভিদটাকে কোনো তৃণভোজী প্রাণী খাবে, একটা গরু খেলো, একটা ছাগল খেলো, ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের তৃণভোজী প্রাণী খেলো। এইবার ধরো আমি গিয়ে সেই ছাগলটাকে এবার রান্না করে খেয়ে নিলাম, তাহলে ছাগলের থেকে এবার আমার কাছে চলে আসলো প্রোটিনটা, আমি ডিরেক্টলি গাছপালা খেয়ে নিচ্ছি, ঠিক আছে, আমি ডাল খাচ্ছি, আমি সয়াবিন খাচ্ছি, তাহলে ওখান থেকে আমি কি পাচ্ছি, ডিরেক্টলি সেই উদ্ভিজ প্রোটিনটা পেয়ে যাচ্ছি আমার শরীরে, তাহলে যখন আসছে তাহলে সেটা আমাদের আবার কি প্রাণীজ প্রোটিন হয়ে গেল। তাহলে এরপরে কি হচ্ছে, এরকম ভাবে মাটির ওই যে নাইট্রোজেনের যে যৌগটা ছিল, যে নাইট্রেট ছিল, সেই মাটির নাইট্রোজেনটা কি হচ্ছে জীবদেহে কিন্তু এইভাবে প্রবেশ করছে। এটা তাহলে দ্বিতীয় স্টেপ। তারপর কি হবে, আমাদের শরীরে অর্থাৎ জীবদেহের শরীরে, উদ্ভিদ প্রাণীর শরীরে তো এইভাবে চলে আসলো, কারণ প্রথমে আমি কি বললাম, বায়ুমণ্ডলের নাইট্রোজেন N2 সেটা মাটিতে চলে এসেছে নাইট্রেট হিসেবে বা অ্যামোনিয়া হিসেবে। এইবার মাটির নাইট্রেটটা আমাদের উদ্ভিদ দেহে চলে আসলো, উদ্ভিদ দেহ থেকে প্রাণী দেহে চলে আসলো, তাহলে উদ্ভিদ প্রাণী জীবদেহে কিন্তু চলে এসেছে। এইবার জীবদেহ থেকে তাহলে তো এবার আবার ফিরতে হবে না বায়ুমণ্ডলে, তাহলে এবার আবার উল্টো কেস হতে হবে। তাহলে এবার কি করবো, ওই জীবদেহ থেকে আমাদের শরীরে যে এখন নাইট্রোজেনটা রয়েছে, ওই নাইট্রোজেনটাকে আবার মাটিতে আমরা কি করবো, নাইট্রেট হিসেবে অ্যামোনিয়া হিসেবে আবার ফেরত পাঠিয়ে দেবো। তাহলে আমরা যখন ধরো কোনো গবাদি পশু আছে, তারা মারা গেল, তারা মাটিতে পড়ে গেল, তাদের দেহাবশেষ মাটিতে চাপা পড়ে গেল, অথবা আমাদের শরীর থেকে যে আমরা বর্জ্য পদার্থ ত্যাগ করি প্রাণীদের ক্ষেত্রে, তাহলে সেই বর্জ্য পদার্থ, বর্জ্য রেচন পদার্থ, সেগুলোর মধ্যেও আমাদের নাইট্রোজেন থাকে, তাহলে সেইগুলো মাটিতে যখন আবার মিশে যাচ্ছে, তাহলে আবার নাইট্রেট হয়ে যাচ্ছে। তাহলে তারপরের স্টেপ কি, আমাদের জীবদেহ থেকে মাটিতে আবার পুনঃপ্রবেশ করবে কিন্তু নাইট্রোজেন। এর দুটো প্রসেস, প্রথম প্রসেস হচ্ছে অ্যামোনিফিকেশন, তারপরে প্রসেস হচ্ছে নাইট্রিফিকেশন। ওকে, এবার মাটিতে আবার নাইট্রেট হয়ে গেল, তাহলে এবার লাস্ট স্টেপ কি পড়ে রইলো, মাটির থেকে আবার বায়ুমণ্ডলে নাইট্রোজেন পাঠাতে হবে, এটাকে আমরা তাহলে বলবো ডিনাইট্রিফিকেশন বা নাইট্রোজেন মুক্তি বা নাইট্রোজেন মোচন। তাহলে লাস্ট স্টেপ হচ্ছে আবার আমাদের কি, নাইট্রোজেন মুক্তি বা নাইট্রোজেন মোচন। তাহলে আমার সাথে আবার বলো, এই ক্লাসের মধ্যেই তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। প্রথমে কি হবে, বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে আসবে, তাহলে মাটিতে কি ফর্মে আসে, নাইট্রেট ফর্মে, তাহলে বায়ুমণ্ডলের N2 মাটিতে NO3 মাইনাস হয়ে গেল। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, যেটা কি, যেটা হচ্ছে আমাদের নাইট্রোজেন সংযোজন বা নাইট্রোজেন স্থিতিকরণ, ইংরেজিতে আমরা বলি নাইট্রোজেন ফিক্সেশন। ওকে, সেকেন্ড স্টেপ তাহলে কি হবে, মাটিতে চলে আসছে, এবার মাটির থেকে উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহে আসতে হবে। তাহলে মাটিতে যখন আসছে, তখন উদ্ভিদ নিজের মূল্যমের সাহায্যে ওই নাইট্রেটকে নিজের শরীরে নিয়ে আসলো, নিজে অ্যামিনো অ্যাসিড তৈরি করলো, প্রোটিন তৈরি করলো। এবার ধরো আমাদের তোমার ডাল, বিভিন্ন ধরনের ডাল জাতীয় গাছ তৈরি করলো, মানে গাছ সেইগুলোকে তৈরি করলো, ঠিক আছে, আমরা দেখবো রাইজোবিয়াম বিভিন্ন সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে থাকে, ঠিক আছে, সেখান থেকে রাইজোবিয়ামের সাহায্যে সে কি করছে, আমাদের এই মাটির বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন, সেটাকে মাটিতে এইভাবে নাইট্রেটের থেকে কনভার্ট করতে পারছে, ঠিক আছে, তারপর সেটাকে পাঠিয়ে দিচ্ছে নিজের শরীরে। তাহলে উদ্ভিদ দেহে চলে আসলো, উদ্ভিজ্জ প্রোটিন তৈরি হলো, উদ্ভিজ্জ প্রোটিন থেকে প্রাণীরা খেয়ে প্রাণীজ প্রোটিন পেলো, তাহলে জীবদেহে চলে আসলো। এইবার তাহলে এটা আমাদের সেকেন্ড স্টেপ হলো, ঠিক আছে, যে মাটির নাইট্রেট আমাদের উদ্ভিদ এবং জীবদেহে মানে প্রাণীদেহে চলে আসলো। ওকে, এইবার উদ্ভিদের জীবদেহ থেকে প্রাণীদেহ থেকে আবার কি করতে হবে, ফেরত পাঠাতে হবে। তাহলে আবার কি করবো আমি, ওই জীবদেহটা যখন মারা যাবে তখন সে মাটির সাথে মিশে যাবে, অথবা আমরা যখন প্রাণীরা কি করি, বিভিন্ন রেচন পদার্থ ত্যাগ করি, তার মধ্যে নাইট্রোজেন থাকে, তাহলে সেইখান থেকে কি হবে, সেটা আবার মাটিতে মিশে আছে, তাহলে মাটিতে আবার সেটা নাইট্রেট হয়ে যাবে, অ্যামোনিয়াম যৌগ হতে পারে, অ্যামোনিয়া হতে পারে, তাহলে সেটা আবার মাটিতে চলে গেল। তারপর ফাইনাল স্টেপ কি হবে, তাহলে এটা আমাদের থার্ড স্টেপ, যে আমাদের জীবদেহ থেকে আবার মাটিতে চলে গেল, তারপর এবার মাটির থেকে বায়ুমণ্ডলে যেতে হবে, তাহলে এটা লাস্ট স্টেপ। মাটির যে আমাদের নাইট্রেট রয়েছে, যে আমাদের অ্যামোনিয়া রয়েছে, অ্যামোনিয়াম যৌগ রয়েছে, সেইটা আবার কিন্তু তাহলে আমাদের বায়ুতে কি হবে, নাইট্রোজেন ফর্মে চলে যাবে, অর্থাৎ N2 গ্যাস হিসেবে চলে যাবে। ঠিক আছে, তাহলে এইটা গেল আমাদের মোট 4টে স্টেপ। ওকে, আচ্ছা, এবার তাহলে একে একে আমাদেরকে এগুলো বুঝতে হবে। তাহলে এইটাই তোমাদেরকে আমি লিখে দিয়েছি। যদি তোমাদেরকে কখনো বলে যে ধাপগুলো আমাদেরকে ব্যাখ্যা করো, বলে 2 নাম্বার 3 নাম্বার দেয়, তাহলে এইভাবে লিখতে হবে। তাহলে প্রথম কি, বায়ুমণ্ডল এবং জীবদেহের মধ্যে নাইট্রোজেনের নিরবিচ্ছিন্ন আদান প্রদান মূলত 4টে ধাপে হয়। কি কি, প্রথম হচ্ছে নাইট্রোজেন স্থিতিকরণ বা আবদ্ধকরণ। আমি কি বললাম, এটা এমন একটা প্রক্রিয়া যেখানে প্রাকৃতিক, জীবজ বা শিল্পজাত পদ্ধতিতে বায়ুমণ্ডলের যে মুক্ত নাইট্রোজেন অর্থাৎ আমাদের N2, সেটা নাইট্রোজেন যৌগ হিসেবে কি হয়, আমাদের মাটিতে আবদ্ধ হয়। তাহলে মাটিতে কি হিসেবে আসে, ওটা নাইট্রেট হিসেবে চলে আসে বা আমাদের অ্যামোনিয়া হিসেবে চলে আসে। ওকে, আচ্ছা, তারপর কি হবে, তারপর জীবদেহে প্রবেশ করবে। তাহলে কি হবে, মাটির ওই নাইট্রোজেন যৌগগুলো উদ্ভিদ গ্রহণ করে, তারপর উদ্ভিদের থেকে খাদ্য শৃঙ্খল ফলো হয় একটা, উদ্ভিদকে তৃণভোজী প্রাণী খাচ্ছে, তৃণভোজী প্রাণীকে কোনো একটা মানে তৃণভোজী প্রাণীকে তারপর কি করছে, একটা মাংসাশী প্রাণী ভক্ষণ করছে, অথবা গাছটাকে ডিরেক্টলি আমাদের মানুষরা ভক্ষণ করছে, তাহলে তার মাধ্যমে কিন্তু প্রাণীদেহে প্রবেশ করে। এইবার আমাদের প্রাণীদেহ উদ্ভিদ দেহের মধ্যে চলে এসে, জীবদেহের মধ্যে চলে এসে, তাহলে জীবদেহ থেকে আবার ফেরত পাঠাতে হবে, তাহলে এরপর মাটিতে আবার পাঠাতে হবে, তাহলে মাটিতে পুনঃপ্রবেশ, আবার মাটিতে ফিরে আসছে। তাহলে মৃত জীবদেহ বা বর্জ্য পদার্থ থেকে অ্যামোনিফিকেশন এবং নাইট্রিফিকেশন, পরপর দুটো স্টেপ, প্রথমে এ আসে না, এ বি সি ডিতে এ আসে, তাহলে প্রথমে অ্যামোনিফিকেশন এ হবে, তাহলে প্রথমে অ্যামোনিফিকেশন, তারপর নাইট্রিফিকেশন পদ্ধতির মাধ্যমে মাটিতে আবার কিন্তু এটা ফিরে যায়। এইবার মাটি থেকে বায়ুমণ্ডলে ফেরাতে হবে, তাহলে লাস্ট স্টেপ হচ্ছে নাইট্রোজেনের মুক্তি বা ডিনাইট্রিফিকেশন। কি বললাম, নাইট্রিফিকেশন না, নাইট্রিফিকেশন আগের পদ্ধতি, এরপর হবে ডিনাইট্রিফিকেশন। তাতে কি হবে, ডিনাইট্রিফিকেশন পদ্ধতির মাধ্যমে মাটির যে নাইট্রোজেন যৌগ, সেগুলো কি হবে, আবার গ্যাসীয় অবস্থায় বায়ুমণ্ডলে ফিরে যাবে, অর্থাৎ আবার কিন্তু N2 গ্যাসিয়াস ফর্মে চলে যাবে। ক্লিয়ার হয়েছে এই জিনিসগুলো? তাহলে একে একে এবার আমরা ধাপগুলো পড়া চালু করি, মুভ অন করি। ওকে, তাহলে এবার সবার প্রথমে আমরা কি পড়বো, আমাদের নাইট্রোজেন সংবন্ধন বা স্থিতিকরণ। তাহলে আমি কি বলছি, আমি বলছি যে আমাদের বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন রয়েছে, আমাদের বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন রয়েছে, ঠিক আছে, গ্যাসিয়াস ফর্মে, ওইটা এবার কি হবে, আমাদের মাটিতে
নাইট্রোজেন যুক্ত যৌগ হয়ে যাবে। কিরকম হতে পারে? আমাদের NO3 হতে পারে, আমাদের অ্যামোনিয়া হতে পারে, ঠিক আছে, অ্যামোনিয়াম হতে পারে, ঠিক আছে। NO3 মাইনাসকে আমরা কি বলি? নাইট্রেট বলি। তাহলে নাইট্রেট তো আর মূলক হিসেবে থাকবে না, নাইট্রেট যৌগ হিসেবে থাকে, ঠিক আছে। কিভাবে থাকে সেটাই আমাদের বোঝার বিষয়। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে আমাদের এই নাইট্রোজেন সংবন্ধন বা স্থিতিকরণ মানেটা কি, তাহলে কি বলবে? যে ভৌত ও জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেন প্রাকৃতিক, জীবজ বা কৃত্রিম উপায়ে মাটিতে নাইট্রোজেন যুক্ত যৌগ প্রধানত নাইট্রেট বা অ্যামোনিয়া হিসেবে কিন্তু আবদ্ধ হয়ে উদ্ভিদের গ্রহণের উপযোগী হয়, তাকে আমরা নাইট্রোজেন সংবন্ধন বা স্থিতিকরণ বলি। এবার ধাপে ধাপে এগুলো বোঝা যাক। তাহলে এর তিনটে ধাপ, প্রথম আমরা পড়বো প্রাকৃতিক, তারপর দেখবো কৃত্রিম, তারপর দেখবো জীবজ। ক্লিয়ার? প্রথমে প্রাকৃতিকের কথা আমি তোমাদেরকে লিখে লিখে বোঝাই। দেখো, আমাদের, আমি বলছি যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন তো রয়েছে, ওকে, ভালো কথা। তার সাথে বায়ুমণ্ডলে অক্সিজেনও রয়েছে, ভালো কথা। কিন্তু দাদা এদের তো বিক্রিয়া হবে না কেন? কারণ নাইট্রোজেন সমযোজী ত্রিবন্ধন, যেটা খুব শক্তিশালী একটা বন্ধন দ্বারা কিন্তু আবদ্ধ। তাহলে এই দুটো নাইট্রোজেনের মধ্যে কিন্তু খুব ভালোবাসা, এই ভালোবাসা ভাঙা যাবে না। কিন্তু সব ভালোবাসাই ভাঙা যায়, শুধু বাইরে থেকে শক্তিটা খুব বেশি প্রয়োগ করতে হবে। কি বললাম? বাইরে থেকে শক্তিটা খুব বেশি প্রয়োগ করতে হবে। কখন ভাঙবি না, ঠিক আছে, বেশি করে শক্তি দিতে হবে, তাহলেই ভেঙে যাবে। তাহলে এই বন্ধনটা কি করে ভাঙতে হবে? আমাকে বহুত শক্তি দিতে হবে। কি করে দেবো সেটা দেখো। আমাদের অনেক সময় অগ্নুৎপাত হতে পারে, আমাদের বজ্রপাত হতে পারে। যখন বজ্রপাত হয়, অগ্নুৎপাত হয়, তখন কি বিশাল পরিমাণে কিন্তু শক্তি উৎপন্ন হয়। এখন কি হলো? আমাদের লাইটনিং হয়ে গেল। কি হলো? আমাদের লাইটনিং হলো, বিশাল শক্তি তাহলে কিন্তু পেয়ে যায়। তখন কি হবে? তখন এই বন্ধনটা কিন্তু ভেঙে যাবে। কারণ এই বন্ধনটা ভাঙতে আমি যেমন বললাম প্রায় 950 কিলোজুল পার মোল লেগে যায়। তাহলে অতটা শক্তি যেই পেয়ে যাবে, তখন তো এর বন্ধনটা ভেঙে যেতেই পারে না, সাধারণ অবস্থায় ভাঙে না। তাহলে যেই এরকম লাইটনিং হলো, মানে আমাদের অগ্নুৎপাত হলো, বা মানে লাইটনিং এর বাংলা হচ্ছে বজ্রপাত, বা আমাদের হচ্ছে অগ্নুৎপাত, তখন বিশাল পরিমাণে এনার্জি পাওয়ার ফলে নাইট্রোজেনটা কিন্তু আমাদের অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে। তাহলে কি তৈরি হয়? তখন তৈরি হয় হচ্ছে আমাদের কি? তখন তৈরি হয় হচ্ছে আমাদের NO। ঠিক আছে, আগে বিক্রিয়াটা ব্যালেন্স করার জন্য আমরা একটা 2 বসিয়ে দিই, ভালো কথা। এইবার এই যে NO আছে, এর মধ্যে তো আর আমাদের ট্রিপল বন্ড নেই, তাহলে এ কি করবে? এ অক্সিজেনের সাথে কি বিক্রিয়া করে নেয়। এ কি করে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নেয়, কারণ অক্সিজেন তো আমাদের পরিবেশে রয়েছেই না। তাহলে কি হয়? তখন সে তৈরি করে দেয় NO2। কি তৈরি করে দেয়? NO2। ঠিক আছে, এইবার এই NO2 কি হবে? এ তো বাতাসেই ভাসছে না, কারণ এও গ্যাসীয়, এখানে সবই গ্যাসীয় চলছে, ঠিক আছে। এইবার এই NO2 যখন আমাদের বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মানে বৃষ্টির জল হচ্ছে জল, তাহলে কি হবে? H2O। তাহলে যেই এই জলের সাথে মিশে যাচ্ছে, তখন সে দুটো অ্যাসিড তৈরি করে ফেলে। একটা হচ্ছে আমাদের HNO2, একটা হচ্ছে আমাদের HNO3। ওকে, তাহলে বৃষ্টির মাধ্যমে কি হচ্ছে? যখন বৃষ্টি হচ্ছে, তখন এই NO2 এর সাথে মিশে ওটা অ্যাসিড বৃষ্টি হিসেবে কিন্তু পৃথিবীর উপর নেমে আসছে, ঠিক আছে। এইবার এই যে HNO3 যখন মাটিতে পড়ছে, মাটিতে ধরো আমাদের আছে CaCO3, ঠিক আছে। এইবার যখন এরা বিক্রিয়া করবে, তাহলে কি হবে? দেখো, আমরা জানি যে H প্লাস আর NO3 মাইনাস, এইভাবে এটা ভাঙবে। এখানে কি হয়? ক্যালসিয়াম প্লাস 2 তে ভাঙে, CO3 মাইনাস 2 আমাদের কিন্তু এইভাবে ভাঙে, কার্বনের আয়ন, তাই তো। তাহলে এখানে কি হবে? এই যে H প্লাস এই CO2 এর CO3 মাইনাস 2 এর সাথে বিক্রিয়া করবে, আর এই যে NO3 মাইনাস আর এই যে Ca2 মানে প্লাস 2, এইটা দুটো কি বিক্রিয়া করবে। তাহলে কি তৈরি হবে দেখো তো? তাহলে তৈরি হবে আমাদের, কি বলবো, এই যে ক্যালসিয়ামের প্লাস 2 ওটা যাবে NO3 এর কাছে, তাই তো, আর NO3 এর 1টা যাবে ক্যালসিয়ামের কাছে। তাহলে ক্যালসিয়াম 1 লেখা লাগে না, আর NO3 এর কাছে যাবে কি? আমাদের 2 যাবে। কেন? এই যে ক্যালসিয়ামের প্লাস 2টা এই আমাদের NO3 এর কাছে চলে যাবে। তাহলে কি তৈরি হলো? আমাদের ক্যালসিয়াম নাইট্রেট তৈরি হয়ে গেল। এবং এই যে H আর এদিকে অক্সিজেন রয়েছে, তাহলে কি হবে? জল তৈরি হবে, H2O প্লাস এখানে দেখো কার্বন আছে, এখানে অক্সিজেন রয়েছে, তাহলে কি তৈরি হবে? CO2 তৈরি হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি তৈরি হয়ে গেল? মাটিতে মাটিতে তাহলে তৈরি হয়ে গেল আমাদের একটা কি? নাইট্রেট লবণ। এটা কি? এটা একটা নাইট্রেট লবণ। এটা কি হয়ে গেল? এটা তৈরি হয়ে গেল একটা নাইট্রেট লবণ। আর আমি তো বলেইছিলাম কি, যে আমাদের ফাইনালি কিন্তু বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন, দেখো বায়ুমণ্ডলের নাইট্রোজেন এই যে N2 গ্যাস, এই N2 গ্যাস থেকে কি তৈরি হয়ে গেল? এই N2 গ্যাস থেকে তৈরি হয়ে গেল আমাদের নাইট্রেট লবণ। তাহলে বায়ুমণ্ডলের নাইট্রেট আমাদের মাটিতে আসতে পারলো কি পারলো না? পারলো। তাহলে চলো একটু পড়ে নিই যেটা আমাদের লেখা আছে। দেখো কি বলছে, এটা এমন একটা প্রক্রিয়া যেখানে বজ্রোৎপাত বা অগ্নুৎপাতের সময় অত্যন্ত উচ্চ তাপমাত্রায় বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেন মানে N2 এবং অক্সিজেন গ্যাস পরস্পরের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড মানে NO গঠন করে। পরবর্তীকালে এই গ্যাসটি পুনরায় জারিত হয়ে NO2 হয়। জারিত হচ্ছে মানে কি? অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। পরবর্তীকালে এই গ্যাসটি, আচ্ছা ওটা তো হয়ে গেল, যা বৃষ্টি জলের সাথে মিশে নাইট্রাস অ্যাসিড HNO2 এবং নাইট্রিক অ্যাসিড HNO3 হিসেবে মাটিতে নেমে আসে। পরিশেষে মাটিতে থাকা বিভিন্ন খনিজ লবণের সাথে, যেরকম ধরো আমাদের CaCO3, তার সাথে বিক্রিয়া করে অ্যাসিডগুলো নাইট্রেট লবণ, যেমন ধরো আমাদের CaNO3 অর্থাৎ আমাদের ক্যালসিয়াম নাইট্রেট, এরকম লবণ হিসেবে কিন্তু তৈরি করে। ঠিক আছে, যেমন লেখা আছে ক্যালসিয়াম নাইট্রেট বা সোডিয়াম নাইট্রেট, এগুলো আমরা তৈরি করি। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু এরপর আমাদের উদ্ভিদরা নিতে পারবে। ওকে, তাহলে যখনই মাটিতে আমাদের ক্যালসিয়াম নাইট্রেট চলে আসলো, এইবার উদ্ভিদ তার মূল লোমের সাহায্যে এই ক্যালসিয়াম নাইট্রেটকে কিন্তু গ্রহণ করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল আমাদের প্রাকৃতিক উপায়। এবার কৃত্রিম উপায় কি? দেখো, আমরা কি করতে পারি? আমরা ল্যাবরেটরিতে চলে যেতে পারি। ল্যাবরেটরিতে গিয়ে আমি নাইট্রোজেন নিলাম, তার সাথে আমি হাইড্রোজেন নিলাম। ওকে, হেবার বস পদ্ধতি। এবার আমি কি করলাম? 200 ATM চাপ দিলাম, সরি 200 ATM না, ঠিকই বলেছি, 200 ATM চাপ দিলাম। ঠিক আছে,
তোমাদের বইতে মানে যে বায়োলজির বই তাতে এরকম লেখা থাকবে 20 মেগা পাস্কাল, ক্যাপিটাল এম মানে হচ্ছে মেগা, অর্থাৎ 20 × 10⁶ পাস্কাল। পাস্কাল মানে কি নিউটন পার মিটার স্কোয়ার, এসআই পদ্ধতির একক, আর কিছুই না। তো তোমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি যারা পড়েছো তারা জানো যে এখানে আমরা কি 200 এটিএম চাপ লিখি। তো বায়োলজিতে তোমরা ওটাকে দেখবে ওরকম 15 থেকে 35, 17 থেকে 35 এরকম মেগা পাস্কাল লেখা থাকে। কোনো ব্যাপার নেই, যে কোনো একটা লিখবে তাহলেই হলো। তাহলে 200 আমার এটাই মনে থাকে, কারণ আমার কেমিস্ট্রিটা মনে থাকে, ঠিক আছে। 200 এটিএম চাপ আমাদের, ঠিক আছে। তাছাড়া আমরা জানি যে আমরা কি এফি চূর্ণ দিই, ঠিক আছে, এইসব জিনিসগুলো দিই, এগুলো বায়োলজিতে যদি লেখার দরকার পড়ে না, তুমি শুধু এফি চূর্ণটা জোর বেশি লিখতে পারো, ঠিক আছে। বাকি আমাদের ওই উদ্দীপক এখানে লেখার দরকার পড়ে না, কোনোটাই সত্যি বলতে লেখার দরকার নেই। তো এফি চূর্ণ তোমাদের লেখার দরকার নেই, কারণ বায়োলজিতে দেখবে বইতে লেখা থাকে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইগুলো আমরা যখন দিই হেবারবস পদ্ধতিতে তখন কি তৈরি হয়, তখন তৈরি হয় আমাদের অ্যামোনিয়া, ঠিক আছে। কি তৈরি হয় আমাদের অ্যামোনিয়া। আমি কেন লিখতে বারণ করলাম, কারণ জেনারেলি বায়োলজির বইতে যেহেতু লেখা থাকে না, বায়োলজির পেপারেও না লিখলে কোনো অসুবিধা নেই। আর যেহেতু এটা বায়োলজির ক্লাস, আমি তো এখন জৈব রসায়ন পড়াচ্ছি না, তাই আমি চেষ্টা করছি যে কম কেমিস্ট্রি ঢোকাতে। দেখা গেলো কেউ ভাবলো যে এত কেমিস্ট্রি আমি পড়বো না চ্যাপ্টার, ঠিক আছে, বায়োলজিটাই ভালো লাগতো সেটার মধ্যে কেমিস্ট্রি ঢুকিয়ে দিচ্ছে, পড়বোই না, ঠিক আছে, এরকম পড়ো না, ঠিক আছে। পড়তে হবে তো, জৈব রসায়নও তো ইম্পর্টেন্ট পার্ট, এটা বারবার জিজ্ঞাসা করবে তোমাদেরকে। আচ্ছা, এইবার আমি কি করতাম, এইবার আমি এই যে অ্যামোনিয়া তার সাথে CO2 এর বিক্রিয়া করে দিতাম, তাহলে কি তৈরি হতো আমাদের, কি হতো, অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হতো। কিভাবে, এদিকে ধরো তুমি কি করলে, এদিকে ধরো তুমি করলে NH2, এদিকে করো তুমি C+O, ঠিক আছে, আর এদিকে তুমি করো NH4, কি করবে, NH4 তৈরি করবে। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট, ঠিক আছে। এইবার এইটা যেটা আছে, এইটার থেকে কি তৈরি হয়ে যায়, অ্যামোনিয়াম কার্বামেট থেকে এবার কি তৈরি হয়, তুমি জল বার করে দাও, ঠিক আছে, তুমি কি করো, জল বার করে দাও, H দুটো বার করো, অক্সিজেন একটা বার করো। ধরো আমি এখান থেকে বার করে দিচ্ছি, এখান থেকে H দুটো বার করো, এখান থেকে একটা অক্সিজেন বার করো, তাহলে H2 হয়ে গেল। তাহলে বাদ বাকি পড়ে রইলো কি, দেখো তো, দেখো এখান থেকে তাহলে পড়ে রইলো NH2, আমি ওটাকে H2N বলে লিখতে পারি, এখানে পড়ে রইলো CO, আর এদিকে পড়ে রইলো তাহলে NH2। কেন, কারণ আমি দুটো হাইড্রোজেন বার করছি, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি CO NH2 হোল 2, মানে NH2 দুটো রয়েছে, দেখো এই পাশে একটা এই পাশে একটা, আর এদিকে CO পড়ে রয়েছে। এইটার নামই হচ্ছে আমাদের ইউরিয়া, যেটা তোমরা হয়তো অনেকবার শুনেছো যে এটা একটা রাসায়নিক সার। তাহলে তুমি যদি এই ইউরিয়াটা দাও, ইউরিয়ার মধ্যে কি আছে, আমাদের নাইট্রোজেন রয়েছে, তাহলে ওই ইউরিয়া সারটার মধ্যে যে নাইট্রোজেনটা রয়েছে এই ফরম্যাটে কিন্তু আমাদের উদ্ভিদ সেটা গ্রহণ করতে পারে। তাহলে তুমি ইউরিয়া দিয়ে দিলে রাসায়নিক সার হিসেবে, তারপর সেই রাসায়নিক সারটা কি উদ্ভিদ গ্রহণ করলো, তাহলে ওর ভিতরে তাহলে নাইট্রোজেন চলে গেল। ওকে, তাহলে এইটা কিন্তু আমাদের নাইট্রোজেন রাসায়নিক সার আমরা এইভাবে ব্যবহার করতে পারি, যেটা আমি বললাম সেটা এখানে লেখা আছে, ঠিক আছে। এখানে 450 ডিগ্রি সেলসিয়াস লিখতে আমি ভুলে গেছিলাম, তো এরকম ভাবে সব লিখে দেবে, তাহলেই তোমরা নাম্বার পেয়ে যাবে। তাহলে এটা গেল আমাদের কৃত্রিম। মেন বায়োলজিতে কোনটা ইম্পর্টেন্ট, জীবজ পার্ট। আর এই জীবজ পার্ট কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা কেউ স্কিপ করো না, আর এইটা আমি তোমাদেরকে খুব ভালো করে বোঝাবো, ওকে, একদম কনসেপ্টের সাথে। তাহলে আমাদের বলেছিলাম যে নাইট্রোজেন সংবন্ধন, অর্থাৎ বায়ুমণ্ডলের নাইট্রোজেন আমরা মাটিতে নাইট্রেট হিসেবে নিয়ে আসবো, অ্যামোনিয়া হিসেবে নিয়ে আসবো। এই কাজটা আমরা তিন ভাবে করতে পারি, একটা প্রাকৃতিক, একটা কৃত্রিম। এইবার আসবো আমরা জীবজ পার্টে। জীবজ পার্ট বলতে আমাদের কোনো জীব করছে, কিন্তু আমরা প্রাণীরা বা উদ্ভিদরা করতেই পারবো না। তাহলে কাদের কাছে যেতে হবে, সেই অণুজীবদের কাছে, যাদের কাছে কিন্তু আমাদেরকে ঝুঁককে রানা বেড়াকে মেরে আগে, এটা আমাদেরকে সেই অণুজীবরা বলছিল। তাহলে দেখো জীবজ নাইট্রোজেন সংবন্ধন বিশাল বড় একটা জিনিস লেখা আছে, এই বিশাল বড় জিনিসকে সোজা করে আমাকে বোঝাতে হবে তোমাদেরকে। প্রথম হচ্ছে একটা কথা মাথায় রাখবে, এরা কেন এই কাজটা করতে পারছে, সবসময় কেন হচ্ছে, এই প্রশ্নটা মাথায় আসা উচিত। কেন প্রাণীরা উদ্ভিদরা করতে পারছে না, বায়ুমণ্ডলের নাইট্রোজেন কেন আমরা কিন্তু ডিরেক্টলি নিতে পারবো না, কেন আমরা নিজেদের কাজে লাগাতে পারবো না, কেন অণুজীবদের উপর আমাদেরকে নির্ভরশীল থাকতে হবে, এইটা প্রশ্ন আসা উচিত। কারণ ওদের কাছে একটা বিশেষ জাদুমন্ত্র আছে, ওদের কাছে একটা বিশেষ উৎসেচক আছে, সেই উৎসেচকটার নাম আমাদেরকে মনে রাখতে হবে, সেটা বিশাল ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে নাইট্রোজিনেজ উৎসেচক। কি বললাম, নাইট্রোজিনেজ উৎসেচক, ঠিক আছে। তাহলে এদের প্রত্যেকের কাছে একটা ম্যাজিক্যাল জিনিস আছে। দেখো এখানে অ্যানাবিনা, অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, রাইজোবিয়াম, অন্যান্য যে সকল আমাদের অণুজীবগুলো আছে, যেগুলো কিন্তু আমাদেরকে এই নাইট্রোজেন সংবন্ধন করে দিচ্ছে বলে আমি বলবো, সেই প্রত্যেকের কাছে একটা বিশেষ জিনিস আছে। দেখো প্রত্যেকের কাছে আছে নাইট্রোজিনেজ এনজাইম, তাদের প্রত্যেকের কাছে কি আছে, নাইট্রোজিনেজ এনজাইম। ওকে, তাহলে এদের কাছে এই ম্যাজিক্যাল জিনিসটা আছে, তাই জন্য কিন্তু এরা এই কাজটা করতে পারে। যদি এরা না করতে পারতো, যদি এদের কাছে এই উৎসেচক না থাকতো, তাহলে কিন্তু এরাও করতে পারতো না নাইট্রোজেনই, তাহলে আমাদের কিন্তু কোনো জীবের কাছে আসতে পারতো না। কিন্তু একটা শর্ত আছে, এই যে ম্যাজিক্যাল জিনিসটা, এই ম্যাজিক্যাল জিনিসটার একটা উইক পয়েন্ট আছে, একটা উইক এরিয়া আছে। এটা খুবই অক্সিজেন সেন্সিটিভ, এরা অক্সিজেনের প্রতি খুব সংবেদনশীল। অক্সিজেন যদি থাকে তাহলে সেই এনভায়রনমেন্টে এই উৎসেচক কাজ করতে পারে না। তাহলে এদের কাজ এই ব্যাকটেরিয়াগুলোকে এমন জায়গা তৈরি করে দিতে হবে, যে জায়গায় এরা নিজেদের এই উৎসেচকটাকে বিনা অক্সিজেনের পরিবেশে, অ্যারোবিক কন্ডিশন, যেখানে অক্সিজেন নেই বা একদম ন্যূনতম অক্সিজেন রয়েছে, এমন পরিবেশে কিন্তু এটাকে কাজে লাগাতে পারে।
এই উৎসেচকটা এমন একটা উৎসেচক যেটা নাইট্রোজেনকে এই নাইট্রেটে কনভার্ট করার এই বিক্রিয়াতে একটা ক্যাটালিস্টের হিসেবে কাজ করে, যে কিন্তু এই নাইট্রোজেনটাকে মানে N2 গ্যাসকে নাইট্রেটে পরিণত করতে, বিক্রিয়াটাকে ফিজিবল করতে সক্ষম। ঠিক আছে, কিন্তু আমি কন্ডিশন কি বললাম, অক্সিজেন কিন্তু খুবই কম লাগবে অথবা অক্সিজেনহীন পরিবেশ কিন্তু আমার লাগবে, তবেই কিন্তু নাইট্রোজেনেস কাজ করতে পারবে। কারণ নাইট্রোজেনেস কি এমন একটা উৎসেচক যেটা কিন্তু অক্সিজেনের প্রতি খুবই সংবেদনশীল। অক্সিজেন যদি থাকে তাহলে সেই পরিবেশে এ কাজ করবে না, যদি অক্সিজেন না থাকে তাহলেই করবে। ওকে, এটা এদের শর্ত। নাইট্রোজেনেস এনজাইম বলছে আমি করে দেবো কাজ, কিন্তু আমার চাই অক্সিজেন ছাড়া পরিবেশ। অক্সিজেনকে আমি পছন্দ করতে পারি না, ওকে আমি সহ্য করতে পারি না। ক্লিয়ার হলো এই জিনিসটা? আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে একটু পড়ি, তারপর আমি বোঝাই। দেখো, প্রথমে বলছে জীবজ নাইট্রোজেন সংবধন হলো প্রকৃতিতে বিভিন্ন অণুজীবের মাধ্যমে বায়ুমণ্ডলের নাইট্রোজেন সরাসরি মাটিতে বা জীবদেহে আবদ্ধ করার প্রক্রিয়া। অর্থাৎ আমি কি বলছি, বায়ুমণ্ডলের নাইট্রোজেনটা আমি মাটিতে নাইট্রেট হিসেবে, অ্যামোনিয়া হিসেবে নিয়ে আসছি, কিন্তু এই কাজটাতে হেল্প করছে কে? বিভিন্ন জীবজ অণুজীব। কারা হেল্প করছে? জীবজ অণুজীবরা। আমরা প্রাণীরা, উদ্ভিদরা করতে পারি না। বারবার আমি রিপিট করছি, নাইট্রোজেন চক্র ইজ ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন মাইক্রোবস। নাইট্রোজেন চক্র কিন্তু অণুজীব নির্ভর হেভিলি। ওকে, প্রথমত 3 রকম আমি এখানে পড়বো। একটা পড়বো আমি কি, সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। কি পড়বো? সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। একটা পড়বো কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। কি পড়বো? কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার কথা। আর একটা পড়বো আমরা মিথজীবী ব্যাকটেরিয়া, যার মধ্যে আমরা পড়বো হচ্ছে আমাদের রাইজোবিয়ামের কথা। তিনটে পড়বো। কি কি বললাম? নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া। দ্বিতীয়ত কি, কার কথা পড়বো বললাম? স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, যেগুলো মাটিতে থাকে। তৃতীয় কার কথা পড়বো বললাম? সিম্বি গোত্রীয় উদ্ভিদের যে মূল, তার অর্বুদের মধ্যে থাকা একটা ব্যাকটেরিয়া, যেটা একটা মিথজীবী ব্যাকটেরিয়া, তার নাম হচ্ছে রাইজোবিয়াম। এই তিনজনের কথা পড়বো। ওকে, তাহলে সবার প্রথমে চলে আসি আমরা সায়ানোব্যাকটেরিয়ার কথা। আমি তোমাদেরকে একটা সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ বলছি, সেটা হচ্ছে অ্যানাবিনা। তাছাড়া আরেকটা বলছি নস্টক। তাহলে অ্যানাবিনা নস্টকের স্ট্রাকচারটা একটু দেখে নেওয়া যাক। এটা হচ্ছে অ্যানাবিনার স্ট্রাকচার, এটা হচ্ছে নস্টকের স্ট্রাকচার। অ্যানাবিনার মুখ্যত দুটো কোষ থাকে। অ্যানাবিনার মুখ্যত দুই ধরনের কোষ থাকে, দুটো না, দুই ধরনের কোষ থাকে। ওকে, একটা হচ্ছে ভেজিটেটিভ কোষ, একটা হচ্ছে আমাদের হেটারোসিস্ট। এই হেটারোসিস্টটা আমাদের এই গল্পে কিন্তু ইম্পর্টেন্ট। ভেজিটেটিভ কোষ হচ্ছে ওদের সাধারণ কোষ, যে কোষটা ওদের কি করতে সাহায্য করে, এদের মধ্যে ক্লোরোফিল থাকে, যে ক্লোরোফিলের সাহায্যে এরা কি করে, যে ক্লোরোফিলের সাহায্যে কিন্তু এরা সালোক সংশ্লেষ করতে পারে। তাহলে এদের কাজ হচ্ছে সালোক সংশ্লেষ করা। সালোক সংশ্লেষ করে কিন্তু এই হেটারোসিস্ট গুলোকে নিউট্রিয়েন্ট প্রোভাইড করা। কিন্তু এই হেটারোসিস্টের কাজ কি? এই হেটারোসিস্টের যে পর্দাটা থাকে, যে প্রাচীরটা থাকে বাইরে, সেটা পুরু হয়। এবং এই হেটারোসিস্ট এই ভেজিটেটিভ সেল থেকেই ডেভেলপ হয়। এবং এটা এমন একটা কোষ তৈরি করে, যে কোষের ভেতরে অক্সিজেন ঠিক করে প্রবেশ করতে পারবে না, যার ভেতরে একটা অ্যানারোবিক কন্ডিশন তৈরি হবে, যার ভেতরে অক্সিজেন প্রায় থাকবেই না। আর যদি অক্সিজেন না থাকে তাহলে কি তৈরি হবে? এর ভেতরে থাকতে পারবে কে? নাইট্রোজিনেজ উৎসেচক, যারা কিন্তু নিজের কাজ করতে পারবে। তাহলে এর ভেতরে কে থাকবে? এর ভেতরে থাকবে নাইট্রোজিনেজ উৎসেচক। এর ভেতরে কে থাকবে? আমাদের নাইট্রোজিনেজ উৎসেচক। আমি আর লিখলাম না এখানে, ঘিজিমিজি লাগবে। এর ভেতরে কে থাকতে পারবে? আমাদের নাইট্রোজিনেজ উৎসেচক থাকতে পারবে। আর ওই নাইট্রোজেনেজ উৎসেচক কি করবে? বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন আছে ওটাকে কনভার্ট করে দেবে কিসে? আমাদের অ্যামোনিয়ায় কনভার্ট করে দেবে। তাহলে এই যে নাইট্রোজেনের উৎসেচক রয়েছে, সেই নাইট্রোজেনের উৎসেচকের কাজ করার শর্তটাই কি? সেই কাজ করার শর্তটা হচ্ছে যে নাইট্রোজেনের উৎসেচক তখনই এই কাজটা করতে পারবে, নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করার, যখন অ্যানঅ্যারোবিক কন্ডিশন হবে। সেটা ভেজিটেটিভ সেল দিতে পারতো না, তাই ভেজিটেটিভ সেল বললো যে আমি হেটারোসিস তৈরি করে দিচ্ছি, একটা বিশেষ কোষ তৈরি করে দিচ্ছি, যার কাজ হচ্ছে এইটা নাইট্রোজেন সংবন্ধন করা। হেটারোসিস্টের মধ্যে ক্লোরোফিল প্রায় থাকেই না বা নেই, কিন্তু সে কি করে, তার মধ্যে নাইট্রোজেনের উৎসেচকটাকে একটা ফেভারেবল কন্ডিশন দেয়, যেখানে অক্সিজেন নেই সেখানে নাইট্রোজেনের উৎসেচক নাইট্রোজেন সংবন্ধনের কাজ করতে পারে। তাই এখান থেকে নাইট্রোজেন পাচ্ছে, সেই নাইট্রোজেন কি ও ভেজিটেটিভ সেলকে দিয়ে দেয়, আর ভেজিটেটিভ সেল ফটোসিনথেসিসের মাধ্যমে যে কাজগুলো করছে সেগুলো আবার একে শেয়ার করে। তাহলে দুজন কিন্তু সঠিকভাবে বেঁচে থাকতে পারে। বাকি এখানে তুমি অ্যাকিনেটস দেখতে পাচ্ছ, এটা আনফেভারেবল কন্ডিশনসে, যখন প্রতিকূল পরিবেশ থাকে তখন এই ভেজিটেটিভ সেলসই এরকম অ্যাকিনেটসে পরিণত হয়, যাতে তারা ডরমেন্সি বা সুপ্তাবস্থা মেনটেন করতে পারে। যখন আবার অনুকূল পরিবেশ হবে তখন আবার এরা কি অঙ্কুরোদ্গম ঘটায় বা জার্মিনেট করে যায়। ঠিক আছে, তো অ্যাকিনেটস আমাদের জানার দরকার নেই। আমরা জানবো যে আমাদের কি এই অ্যানাবিনাতে দুই ধরনের কোষ থাকে, একটা ভেজিটেটিভ সেল, একটা হেটেরোসিস্ট। এর মধ্যে আমাদের জানার দরকার হেটেরোসিস্ট। এই হেটেরোসিস্টের মধ্যে এমন পরিবেশ থাকে যেখানে অক্সিজেন থাকেই না বা খুবই অতি সামান্য থাকে, যার ফলে কিন্তু নাইট্রোজেনের উৎসেচক কাজ করতে পারে এবং সেটা কিন্তু আমাদের নাইট্রোজেন সংবন্ধন করে, অর্থাৎ বায়ুমণ্ডলের নাইট্রোজেনটাকে অ্যামোনিয়ায় তৈরি করতে পারে। ক্লিয়ার হলো? একইভাবে কিন্তু নস্টক এটাও একটা সায়ানোব্যাকটেরিয়া। তো এখানেও কিন্তু আমরা হেটারোসিস দেখতে পাই। আচ্ছা, সায়ানোব্যাকটেরিয়ার আরেকটা নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। তাহলে এটা শৈবাল নাকি ব্যাকটেরিয়া? এটা কিন্তু আমাদের শৈবাল নয়, ব্যাকটেরিয়া। কেন? কারণ এদের কোনো ট্রু নিউক্লিয়াস থাকে না, এদের কোনো মানে এদের নিউক্লিয়াসটা আদি প্রকৃতির নেকেড ডিএনএ থাকে এদের মধ্যে, যেটা ব্যাকটেরিয়ার মধ্যে থাকে। অ্যালগি বা শৈবালের মধ্যে কিন্তু থাকে না। শৈবালের কিন্তু প্রপার নিউক্লিয়াস থাকে, যার নিউক্লিয় পর্দা থাকবে, নিউক্লিওলাস থাকবে,
উন্নত নিউক্লিয়াস থাকে, কিন্তু ব্যাকটেরিয়ার সেটা থাকে না। তাহলে এটা কি ব্যাকটেরিয়ার মতো জিনিস দেখাচ্ছে। তারপর এদের কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেলস থাকে না, অর্থাৎ পর্দা আবৃত কোনো অঙ্গাণু কিন্তু এদের ক্ষেত্রে থাকে না সায়ানোব্যাকটেরিয়াগুলোর ক্ষেত্রে। তাহলে এটা ব্যাকটেরিয়ার মতো হলো না শৈবালের মতো হলো? ব্যাকটেরিয়ার মতো হলো। তাছাড়া এদের যে প্রাচীরটা ওটাও ব্যাকটেরিয়ার মতো, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া, কিন্তু এরা কিন্তু শৈবালের মতো ক্লোরোফিল ধারণ করে। আচ্ছা, এদের ক্লোরোপ্লাস্টও থাকে না, ক্লোরোফিল থাকে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না, ঠিক আছে? তো ক্লোরোফিল থাকে তাই সালোক সংশ্লেষ করতে পারে, তাই এদেরকে আগে আমরা কি বলতাম? নীলাভ সবুজ শৈবাল বলতাম। বাট অ্যাকচুয়ালি এরা ব্যাকটেরিয়া, তাই এদের নাম কি বললাম? সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো কথার অর্থই হচ্ছে নীলাভ সবুজ। তো এরা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া, এদের নামটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। আগে আমরা এদেরকে নীলাভ সবুজ শৈবাল বলে থাকতাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের প্রথম পার্টটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আশা করি এই পার্টটা তোমরা এবার পড়লে বুঝতে পারবে কি বলছে। প্রথমত অ্যানাবিনা বা নস্টকের মতো অনেক নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া তাদের হেটারোসিস্ট নামক বিশেষ কোষের মাধ্যমে সরাসরি বাতাস থেকে কিন্তু নাইট্রোজেন আবদ্ধ করতে পারে। এরা স্বাধীনভাবেও থাকতে পারে, আবার কখনো কখনো অন্যান্য উদ্ভিদের সাথে মিথজীবী সম্পর্কেও থাকে। যেমন অ্যানাবিনা, এটা একটা কি সায়ানোব্যাকটেরিয়া, সেটা অ্যাজোলা নামক জলজ ফার্নের পত্র গহ্বরে বা সাইকাস নামক ব্যক্তবীজী গাছের মূলে বসবাস করে। ব্যক্তবীজী গাছ কি? এগুলো ছোট ছোট পয়েন্টগুলো আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? নাহলে যখন 11-12 উঠবে বহুত সমস্যায় পড়বে। ব্যক্তবীজী গাছ, ব্যক্ত মানে কি? নেকেড, ঠিক আছে? নগ্ন। আর বীজি মানে বীজ, তার মানে বীজটা কোনো ফলের ভিতরে থাকে না, নগ্ন অবস্থায় থাকে, নগ্ন বীজযুক্ত গাছ, ঠিক আছে? তাহলে এমন গাছ যার বীজগুলো নগ্ন অবস্থায় থাকে, ফলের ভিতরে থাকে না, তাদেরকে আমরা কি বলি? ব্যক্তবীজী গাছ। যেরকম আমরা কি সাইকাস বলতে পারি, পাইন গাছ বলতে পারি, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের কি ব্যক্তবীজী গাছ। সেরকম ব্যক্তবীজী গাছ সাইকাসের আমাদের কি মূলে থাকে কি? আমাদের অ্যাজোলা নামক, সরি অ্যানাবিনা নামক আমাদের কি সায়ানোব্যাকটেরিয়া। ক্লিয়ার হলো? আর অ্যাজোলা নামক আমাদের জলজ ফার্নের পত্রগহ্বরে থাকে কি? আমাদের অ্যানাবিনা। তাহলে এগুলো এরকম ভাবেও থাকতে পারে মিথজীবী সম্পর্কে, আবার স্বাধীনভাবেও কিন্তু এই নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া থাকতে পারে, ঠিক আছে? এক্সাম্পল কি কি? এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট, আমাদের অ্যানাবিনা, নস্টক। ক্লিয়ার হলো? সেকেন্ড হচ্ছে আমাদের স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, স্বাধীনভাবে থাকে, ঠিক আছে? তাহলে মাটিতে কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, ঠিক আছে, যেমন ধরো অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, এরা বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে নিজেদের দেহে নাইট্রেট যৌগ তৈরি করতে পারে। একইভাবে এদেরও কি আছে? নিশ্চয়ই নাইট্রোজিনেজ উৎসেচক রয়েছে, সেটা থাকার ফলে তারা এই কাজটা করতে পারে, ঠিক আছে? তৃতীয়ত রাইজোবিয়ামের মতো মিথজীবী ব্যাকটেরিয়া। মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়ামকে কেন বলা হচ্ছে? দেখো, আমরা পড়বো হচ্ছে সিম্বিগোত্রীয় উদ্ভিদ। সিম্বিগোত্রীয় উদ্ভিদ কাদের বলা হয়? যাদের এরকম মূলে অর্বুদ থাকে, কি বলা হয়? নডিউল, রুট নডিউল বলা হয়, ঠিক আছে? তাহলে এই যে গোল্লা গোল্লা গুলো দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে নডিউল। এই নডিউল গুলো যে আছে না, এখানে একটা বিশেষ হিমোগ্লোবিন সদৃশ রঞ্জক থাকে। হিমোগ্লোবিন সদৃশ বলেছি, আমাদের প্রাণীদের ক্ষেত্রে যেরকম হিমোগ্লোবিন থাকে, সেরকম হিমোগ্লোবিন সদৃশ একটা রঞ্জক থাকে, ঠিক আছে? তাকে আমরা বলি লেগ হিমোগ্লোবিন, ঠিক আছে? এদের যে এই রুট নডিউল বা আমাদের কি অর্বুদ, এদেরকে আমরা কি বলি? রুট নডিউল বা অর্বুদ। সেখানে একটা বিশেষ জিনিস থাকে, তাকে আমরা বলি লেগ হিমোগ্লোবিন। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি লেগ হিমোগ্লোবিন। এটা একটা রঞ্জক। এ কি করে? এ অক্সিজেন গুলোকে শোষণ করে নেয়। করলে কি হয়? এর ভেতরে একটা কাইন্ড অফ অ্যানারোবিক কন্ডিশন তৈরি হয়, একটা অ্যানারোবিক কন্ডিশন মেনটেন করে। ভিতরে অক্সিজেন খুবই কম হয়ে যায় বা থাকেই না। কি বললাম? লো অক্সিজেন, সরি নাইট্রোজেন কেন বলছি, লো অক্সিজেন এনভায়রনমেন্ট কিন্তু তৈরি করে ফেলে। লো অক্সিজেন এনভায়রনমেন্ট তৈরি করে কে? তৈরি করে লেগ হিমোগ্লোবিন নামক এক প্রকার রঞ্জক। কোথায় থাকে? সিম্বিগোত্রীয় উদ্ভিদের রুট নডিউল বা আমাদের কি অর্বুদে, বাংলায় বলা হয় অর্বুদ। ওকে, তাহলে যেহেতু এর ভেতরে কি হচ্ছে? একটা অ্যানারোবিক কন্ডিশন, লো অক্সিজেন কন্ডিশন তৈরি হয়ে যাচ্ছে, তাহলে এর ভেতরে কে কাজ করতে পারবে? এর ভেতরে কাজ করতে পারবে আমাদের, তাহলে কি এর ভেতরে কাজ করতে পারবে আমাদের নাইট্রোজেনের উৎসেচক। কে কাজ করতে পারবে? নাইট্রোজেনের উৎসেচক। নাইট্রোজেনের উৎসেচক তাহলে কি করবে? বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন তাকে কি করবে? NH3 অ্যামোনিয়া বা নাইট্রেট হিসেবে পরিণত করে দেবে। কি বললাম? বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে অ্যামোনিয়া বা নাইট্রেট হিসেবে পরিণত করে দেবে। ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে কি হবে? এই যে রাইজোবিয়াম, সে কিছু গাছ সিম্বিগোত্রীয় উদ্ভিদ, যেরকম কি আমাদের ডাল, ঠিক আছে, অড়হর ডাল, ঠিক আছে, মুসুর ডাল, এগুলো কি আমাদের সব বিভিন্ন ডাল জাতীয় গাছ, সেগুলো সব সিম্বিগোত্রীয় উদ্ভিদ হয়, ঠিক আছে? তারপর ধরো আমাদের সয়াবিন, ঠিক আছে, এগুলো কি হয়? এদের যে নডিউল গুলো থাকে না, ছবি তো নেই এখানে, দেখো এই যে এরকম, এদের গাছগুলো এরকম, তো তারপর নিচে ধরো এরকম মূল, ঠিক আছে? এই মূলের মধ্যে কি থাকে? এরকম ভাবে সব নডিউল থাকে, ঠিক আছে, অর্বুদ থাকে, এগুলো সব অর্বুদ, এগুলো সব অর্বুদ। ওকে, এই অর্বুদের ভিতর কি থাকছে? অর্বুদের ভিতর থাকছে আমাদের রাইজোবিয়াম। কি থাকছে এর ভিতর? রাইজোবিয়াম থাকছে, ঠিক আছে? রাইজোবিয়াম, এই যে আমাদের ব্যাকটেরিয়াটা আসছে, একটা মিথজীবী ব্যাকটেরিয়া। মিথজীবী কেন বলছি? কারণ ও এখানে আশ্রয় নিচ্ছে, তাই তো? তার বদলে কি করছে? ও নাইট্রোজেনের যে উৎসেচক, ওটাকে কাজে লাগাচ্ছে। ওর কাছে একটা জাদু ছড়ি আছে, কি আছে? নাইট্রোজেনের উৎসেচক। এই নাইট্রোজেনের উৎসেচকটাকে কাজে লাগিয়ে ও কি করছে? বায়ুমণ্ডলের নাইট্রোজেনটাকে কি করছে? আমাদের অ্যামোনিয়া অথবা নাইট্রেটে পরিণত করে দিচ্ছে,
ঠিক আছে, নাইট্রেট যৌগে পরিণত করে দিচ্ছে। তারপর সেটা আমাদের কি করবে, এই মূল্যমের সাহায্যে গ্রহণ করে ফেলবে। তাহলে যেই সকল এরকম গাছগুলো আছে না, সয়াবিন, এরকম ডাল জাতীয় গাছগুলো, ঠিক আছে, বাদাম, তো এই ধরনের যে গাছগুলো আছে, দেখবে ওগুলোকে আমরা বলি যে ওগুলো কি খুব প্রোটিন রিচ। কেন? কারণ এই যে নাইট্রেট পেয়ে যাচ্ছে, তাহলে তো এই যে রাইজোবিয়াম কি করছে, এক তো আশ্রয় নিচ্ছে, আশ্রয় নেওয়ার বদলে কি করছে, নাইট্রোজেনের উৎসেচকের বদলে এই যে নাইট্রোজেন ঘটিত যৌগ তৈরি করছে, ওর কিছুটা নিজেরা রাখছে, বাকিটাই গাছকে দিয়ে দিচ্ছে। তাহলে গাছটা কি করছে, নাইট্রোজেন পেয়ে যাচ্ছে। নাইট্রোজেন পেয়ে গেলে কি তৈরি করবে, অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। অ্যামিনো অ্যাসিড পেলে কি করবে, উদ্ভিজ্জ প্রোটিন তৈরি করতে পারবে। তাহলে গাছটার মধ্যে কি থাকবে, উদ্ভিজ্জ প্রোটিন তৈরি করতে পারবে। আর ওই উদ্ভিজ্জ প্রোটিনটাও কি করে, ফিউচার জেনারেশনের জন্য, পরবর্তী গাছ প্রজন্মের জন্য নিজের বীজের মধ্যে সঞ্চিত করে থাকে। এবার সেটা যদি আমরা খেয়ে নিই, তাহলে কি হবে, আমরা প্রোটিন পাবো। তাহলে ওই জন্য বলে যে যারা নিরামিষাশী, নিরামিষ ভোজন করে, ঠিক আছে, যারা ভেজিটেরিয়ান, ঠিক আছে, তারা কি করে, তারা দেখবে এই ধরনের গাছগুলো, খাবার দাবার গুলো কিন্তু খায়। কেন? কারণ প্রোটিন বেশি পাওয়া যায়, ঠিক আছে। রাজমা, ঠিক আছে, রাজমা খায় না, রাজমাও এই ধরনের গাছ, ঠিক আছে, তাহলে তার মধ্যে অনেক প্রোটিন পাওয়া যায়। ওকে, অবভিয়াসলি প্রাণীজ প্রোটিন বেশি থাকে জেনারেলি, ঠিক আছে, বাট আমি এটা বললাম যে যারা ভেজিটেরিয়ান তারা দেখবে এই ধরনের গাছগুলোর খাবার দাবার কিন্তু খায়, ঠিক আছে, ডাল, রাজমা এগুলো খায়। কেন? কারণ প্রোটিন বেশি পাবে না, কারণ এই যে এই কেসগুলো হচ্ছে। তাহলে দেখো এখানে কি লেখা আছে, পড়ে নিই একবার। বলছে রাইজোবিয়ামের মতো মিথজীবী ব্যাকটেরিয়া শিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে অবস্থান করে এবং নাইট্রোজেনের উৎসেচকের সাহায্যে নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় পরিণত করে উদ্ভিদকে পুষ্টি যোগায়। তাহলে উদ্ভিদগুলো কি করছে, ওকে আশ্রয় দিচ্ছে। আর ওই যে রাইজোবিয়াম, সে আশ্রয় পেয়ে কি করছে, নাইট্রোজিনেজ উৎসেচকের সাহায্যে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে মাটিতে নাইট্রেট যৌগ হিসেবে কিন্তু পরিণত করে দিচ্ছে, যেটা উদ্ভিদ কিন্তু আবার পাবে, পেলে কি করবে, নিজের অ্যামাইনো অ্যাসিড, নিজের প্রোটিন এগুলো তৈরি করতে পারবে। ক্লিয়ার হলো? আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি ছিল, আমাদের জীবজ না, নাইট্রোজেন সংবন্ধন, সেটা প্রাকৃতিক, কৃত্রিম, জীবজ, 3 প্রকারে হতে পারে। তার মানেটা কি, আমরা বায়ুমণ্ডলের নাইট্রোজেনটাকে মাটিতে নিয়ে এসেছি, মাটিতে কি হলো, আমাদের নাইট্রেট হিসেবে বা অ্যামোনিয়া হিসেবে চলে আসলো। এইবার কি হবে, তাহলে আমাদের সেকেন্ড স্টেপ, মাটির থেকে তাহলে আমাদের গাছপালা নিজের কাছে নিয়ে আসবে। তার আগে আমি তোমাদেরকে একটা মিম দেখাই, যে মিমটা হয়তো তোমরা অনেকে দেখেছো। पहचान ज्यादा चाहिए थी कि पैसा? पहचान, money follows, my brother. Money follows. नाम या दाम, नाम दाम तो दौड़ के आएगा नाम को। তাহলে এই মিমটা আশা করি হয়তো তোমরা অনেকে দেখেছো, বা হয়তো অনেকে এখন প্রথমবারের জন্য দেখলে। আমি যেন গ্রুপ পোল করেছিলাম এটা দেখার জন্য যে তোমরা এখন ক্লাস 10 থাকাকালীন কি কি মিমের সাথে পরিচিত, ঠিক আছে। তো এটা আমি কেন বোঝালাম, তো এই মিমটা থেকে আমি একটা মিম তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি, এটা আমার মনে হয় যে পরবর্তীকালে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আমাকে বলো তাহলে, লো অক্সিজেন নাকি নাইট্রোজিনেস? লো অক্সিজেন, নাইট্রোজিনেস ফলোজ, ঠিক আছে। যখনই দেখবে যে লো অক্সিজেন থাকছে, অক্সিজেনের পরিমাণ কম আছে, একটা অ্যানঅ্যারোবিক কন্ডিশন তৈরি হচ্ছে, নাইট্রোজেনের উৎসেচক কিন্তু তখন কাজ করতে পারবে, নাইট্রোজেনের উৎসেচক ফলোজ, ঠিক আছে। ও যাবে গিয়ে কিন্তু তারপর তার যে নাইট্রোজেন সংবন্ধনের কাজ, নাইট্রোজেন স্থিতিকরণের কাজ, নাইট্রোজেন ফিক্সেশনের কাজ, সেটা করতে পারবে। কার মাধ্যমে আসবে, বিভিন্ন অণুজীবের মাধ্যমে আসবে। কারণ এই যে জাদুর ছড়িটা, সেই জাদুর ছড়ি আমি কাদের হাতে আছে দেখেছিলাম, আমি দেখেছিলাম এই সকল অণুজীবদের হাতে আছে, ঠিক আছে। তাহলে অণুজীবগুলোর কাছে কিন্তু এই ম্যাজিক্যাল জিনিসটা আছে, যে ম্যাজিক্যাল জিনিসটার জন্য কিন্তু ওরা আমাদের থেকে স্পেশাল, এবং আমরা যে কাজটা করতে পারি না সেটা কিন্তু ওরা করতে পারে। তার মানে অণুজীবদের আমাদের দরকার আছে কি নেই? হ্যাঁ, আমাদের কিন্তু অণুজীবদের প্রয়োজন রয়েছে। অণুজীব কিন্তু সব আমি যদি মনে করি যে মেরে দেবো, তাহলে কিন্তু হবে না। প্রথম কথা তো মারতে পারবো না, দ্বিতীয় কথা মেরে দিলে তাহলে আমরাও মরে যাবো। ওকে, আশা করি এই জিনিসটা বুঝতে পারলে। ওকে, আচ্ছা, এবার আমরা তাহলে দেখবো নেক্সট স্টেপ। তাহলে আশা করি এই মিমটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। যারা জানো আগের থেকে তাদের হয়তো মনে রাখতে এটা একটু সুবিধা করবে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে কি হবে, এবার দেখো আমাদের মাটিতে কি হয়েছে, মাটিতে ওটা নাইট্রেট হিসেবে চলে এসছে, ঠিক আছে, মাটিতে ওটা নাইট্রেট যৌগ হিসেবে চলে এসছে। এইবার এইটাকে উদ্ভিদ নিজের মূল্যমের সাহায্যে গ্রহণ করতে পারে। তাহলে এটা উদ্ভিদ দেহে প্রবেশ করবে, উদ্ভিদ দেহে প্রবেশ হলে কি হবে, অ্যামিনো অ্যাসিড তৈরি করবে সেখান থেকে, ফাইনালি গিয়ে আমাদের কি হবে, উদ্ভিজ্জ প্রোটিন তৈরি হবে। তাহলে এখান থেকে কি হলো, উদ্ভিজ্জ প্রোটিন তৈরি হলো। খাদ্য শৃঙ্খল বশত ধরো একটা ছাগল খেয়েছে, ঠিক আছে, উদ্ভিদ, একটা ছাগল সেই গাছটাকে খেয়ে ফেলেছে, তাহলে উদ্ভিজ্জ প্রোটিনটা তাহলে কি হবে, এরকম তৃণভোজী প্রাণীর কাছে চলে আসবে। সেই ছাগলের মাংস আবার আমি খেয়ে নিয়েছি, তাহলে আমার কাছে চলে আসবে। তাহলে উদ্ভিজ্জ প্রোটিনটা আমাদের কাছে যখন আসবে, তখন আবার সেটা কি হবে, প্রাণীজ প্রোটিন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হলো, ফাইনালি আমি এটা বলতে পারলাম যে আমাদের জীবদেহে কিন্তু প্রবেশ করে ফেললো। অর্থাৎ আমি বলতে পারি যে আমাদের যে জীব ভর, সেই জীব ভরে আমাদের নাইট্রোজেনের প্রবেশ ঘটেছে। ক্লিয়ার? তার মানে আমাদের মাটিতে এই যে নাইট্রেট যৌগটা আসলো কোন পদ্ধতির মাধ্যমে, নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে।
তারপর সেটা কিন্তু উদ্ভিদ দেহের থেকে আমাদের প্রাণী দেহের মধ্যে আসতে পারলো, অর্থাৎ আমাদের সর্বোপরি জীব ভরে কিন্তু নাইট্রোজেনের অ্যাডিশন হলো। তাহলে এইটাই দেখবে এখানে গুছিয়ে ভালো করে লেখা আছে। মাটিতে আবদ্ধ হওয়া নাইট্রোজেন মূলত নাইট্রেট লবণ হিসেবে উদ্ভিদ তার মূল্যমের সাহায্যে মাটি থেকে শোষণ করে। উদ্ভিদের এই ক্যাপাবিলিটি আছে। উদ্ভিদ এই নাইট্রেটকে কাজে লাগিয়ে নিজেদের দেহে বিভিন্ন জটিল জৈব যৌগ যেমন অ্যামিনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, উদ্ভিজ প্রোটিন এগুলো তৈরি করে। যেহেতু প্রাণীরা পরিবেশ থেকে বা মাটি থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না, মাটির নাইট্রেটটাকে আমরা কিন্তু ডিরেক্টলি খেতে পারি না, যে মাটি চিপি চিপি খেয়ে নিলে আমাদের মধ্যে চলে আসলো, তা তো হয় না। তাহলে আমরা কি করব? তাই তারা নাইট্রোজেনের চাহিদার জন্য সম্পূর্ণভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। এক, আমরা উদ্ভিদগুলোই খেয়ে নিচ্ছি, অথবা তৃণভোজী প্রাণীকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি। তাহলে এর ফলে কিন্তু খাদ্য শৃঙ্খলের থ্রু এটা আমাদের কাছে পৌঁছবে এবং প্রাণীজ প্রোটিনে পরিণত হবে আমাদের কাছে এসে। পরবর্তীকালে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে তা মাংসাশী প্রাণীদের মধ্যে স্থানান্তরিত হয়। পরিশেষে এই প্রোটিন বা নাইট্রোজেন যুক্ত যৌগগুলো জীবদেহের কোষের প্রোটোপ্লাজমে স্থায়ীভাবে যুক্ত হয়। পরিবেশের মুক্ত নাইট্রোজেনের মাটিতে এই যে প্রোটোপ্লাজমের অপরিহার্য হিসেবে জীব ভরে ইনক্লুড হওয়া, এই ঘটনাটাকে আমরা কি বলি? নাইট্রোজেন আত্তীকরণ। তাহলে নাইট্রোজেন আত্তীকরণ কি? মাটিতে থাকা নাইট্রেট উদ্ভিদ দেহে প্রবেশের পর উদ্ভিদ দেহের প্রোটিন হিসেবে, তারপর প্রাণী দেহের প্রোটিন তৈরি করা, এইভাবে যে জীবদেহের প্রোটোপ্লাজমের একটা স্থায়ী অংশ হিসেবে নাইট্রোজেন চলে আসছে, এটাকেই আমরা বলি নাইট্রোজেন আত্তীকরণ। তাহলে নাইট্রোজেন আত্তীকরণ কাকে বলে? যদি 2 নম্বরে দেয়, তাহলে এইটা আমি যদি লিখি তাহলেই হয়ে যাবে। এবার এটা আমি তোমাকে বোঝানোর জন্য ডিটেলসে লিখেছি, তুমি চাইলে 2 নম্বরের জন্য আরেকটু ছোট করে লিখতে পারো। জিনিসটা ঠিক থাকলেই হলো, তোমার কনসেপ্ট ঠিক থাকলেই হলো। তোমার বাক্য কিন্তু কতটা বড় হচ্ছে সেটা কিন্তু ম্যাটার করবে না, তোমার সায়েন্স, তোমার লজিক কতটা ঠিক আছে সেইটা কিন্তু ম্যাটার করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল আমাদের সেকেন্ড স্টেপ। এইবার আমাদের জীবদেহে চলে এসেছে, তাহলে এবার জীবদেহে আসতে থাকলেই কি হবে? তাহলে তো হবে না, তাহলে একসময় শেষ হয়ে যাবে বায়ুমণ্ডলের নাইট্রোজেন। তাহলে এবার জীবদেহ থেকে ফিরিয়ে দেওয়ার পালা। ফিরিয়ে দিতে গেলে দুটো পদ্ধতি পরপর মনে রাখতে হবে। প্রথমে হবে এ ফর অ্যামোনিফিকেশন, প্রথমে এ আসে তাহলে অ্যামোনিফিকেশন, তারপর হবে নাইট্রিফিকেশন। কি বললাম? প্রথমে হবে অ্যামোনিফিকেশন, তারপর হবে নাইট্রিফিকেশন। কি হবে? দেখো, একটা জীবদেহ, সে ধরো একটা জীব মারা গেছে, একটা উদ্ভিদ, একটা প্রাণী মারা গেছে, তাহলে জীবের দেহাবশেষ সে মাটিতে মিশবে। তাহলে জীবের দেহাবশেষটা মাটিতে মিশলো, তার মধ্যে বিভিন্ন অ্যামিনো অ্যাসিড আছে, সেই অ্যামিনো অ্যাসিড গুলো সেটা বিশ্লিষ্ট হয়ে যাবে এবং সেটা কি হবে? সেটা আমাদের আবার অ্যামোনিয়া হয়ে যাবে। তাহলে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিকে আমরা কি বলি? অ্যামোনিফিকেশন। এই পদ্ধতিকে আমরা কি বলি? এই পদ্ধতিকে আমরা বলি অ্যামোনিফিকেশন। অর্থাৎ আমাদের ভেতরে এই জীবদেহের দেহাবশেষের মধ্যে কি আছে? নাইট্রোজেন রয়েছে। তাহলে আমাদের জীবদেহের যে প্রোটোপ্লাজমীয় নাইট্রোজেন রয়েছে, ঠিক আছে, প্রোটোপ্লাজমীয় নাইট্রোজেন, সেইটা এবার আমাদের অ্যামোনিয়া হয়ে গেল বা অ্যামোনিয়াম যৌগতে পরিণত হলো। ঠিক আছে? এই পদ্ধতিকে আমরা কি বলি? আমাদের অ্যামোনিফিকেশন। এর জন্য যে ব্যাকটেরিয়াগুলো দায়ী তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। ক্লিয়ার হলো? তাহলে এদেরকে আমরা বলবো অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। কিন্তু মাটিতে কি আমাদের নাইট্রেট যৌগ আমি পেলাম না। তাহলে এইটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ। এইবার সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে অ্যামোনিয়াটা আছে না, এটা 2 স্টেপের মাধ্যমে আমাদের মাটিতে আবার নাইট্রেট হিসেবে যেতে পারবে। তাহলে প্রথমে আমি কি করব? প্রথমে আমি অ্যামোনিয়া নেব। ঠিক আছে? এই অ্যামোনিয়াটাকে আমি কি করব? অ্যামোনিয়া হচ্ছে আমাদের NH3। ঠিক আছে? এইটাকে প্রথমে আমি কি করব? নাইট্রাইটে পরিণত করব। আমি কি করতে পারবো না? কে করতে পারবে? বিভিন্ন অণুজীব তৈরি করতে পারবে। যেমন এখানে আমি বললাম কি বিভিন্ন অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া করতে পারবে। ঠিক আছে? তেমনি এটার কথা আমি বলবো। তাহলে নাইট্রাইটে পরিণত হবে। নাইট্রাইট কি হয়? নাইট্রাইট হয় NO2-। কি বললাম? NO2-। তারপরে এই নাইট্রাইট কি হবে? নাইট্রেটে পরিণত হবে। ঠিক আছে? নাইট্রাইট কি হবে? নাইট্রেটে পরিণত হবে। এখানে মনে রাখবে SB। কি মনে রাখবে? SB। এখানে আমি লিখবো আমি নাইট্রোসোমোনাস। নাইট্রোসোমোনাস। এখানে আমি লিখবো নাইট্রোব্যাক্টর। এই যে পদ্ধতিটা নাইট্রেট তৈরি হওয়ার, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো নাইট্রিফিকেশন। তাহলে আমাদের মাটিতে কি নাইট্রেট আবার ফিরে আসতে পারলো? এই যে পারলো। তাহলে কি কি স্টেপের মাধ্যমে ফিরতে পারলো? প্রথমে আমাদের জীবের দেহাবশেষ থেকে অ্যামোনিয়া তৈরি হতে পারলো অ্যামোনিফিকেশনের মাধ্যমে, এটা আমাদের প্রথম স্টেপ। তারপর সেই অ্যামোনিয়াটা নাইট্রাইট তার থেকে নাইট্রেটে পরিণত হলো, যাকে আমরা কি বলবো? নাইট্রিফিকেশন। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো নাইট্রিফিকেশন। তাহলে এই দুটো পদ্ধতির মাধ্যমে কি হলো? জীব দেহ থেকে আবার মাটিতে নাইট্রেট চলে আসলো। ক্লিয়ার? এখন যে এই যে ব্যাকটেরিয়াগুলো নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, এদেরকে আমরা তাহলে কি বলবো? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। কি বলবো? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। আর এই যে অ্যামোনিফিকেশনের জন্য যে ব্যাকটেরিয়াগুলো ইনভলভ আছে তাদেরকে আমরা কি বলবো? অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। কি বলবো? অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। ওকে, ক্লিয়ার হলো? আচ্ছা দেখো, এবার এখানেই সেগুলোই কিন্তু লেখা আছে। দেখো, উদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর পর মৃত দেহাবশেষ এবং প্রাণীদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, আচ্ছা আমাদের প্রাণী থেকে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থও বেরোতে পারে, সেটাও তোমরা এখানে লিখবে। ঠিক আছে? আমাদের রেচন পদার্থ। ঠিক আছে? তাহলে সেগুলো মাটিতে মেশে।
মাটিতে থাকা কিছু ব্যাকটেরিয়া যেমন ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস রামোসাস, মাইক্রোকক্কাস, প্রথম দুটো মনে রাখলেই হবে, ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস রামোসাস, ঠিক আছে? এগুলো জটিল জৈবগুলোকে এই যে যৌগগুলো সেগুলোকে বিশ্লিষ্ট করে, তাই এদেরকে আমরা কি বলি, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া বলি, আর এই পদ্ধতিকে আমরা কি বলি, অ্যামোনিফিকেশন বলি। প্রথমে কি করে এরা অ্যামিনো অ্যাসিডে এবং পরিশেষে তাকে আমরা অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম যৌগতে কিন্তু পরিণত করি। নাইট্রিফিকেশন কি, ওই যে অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম যৌগ তাদেরকে আমরা প্রথমে নাইট্রোসোমোনাস, তারপর নাইট্রোব্যাক্টর, এই যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো ফাইনালি মাটিতে নাইট্রেট যৌগ হিসেবে পরিণত করে। এদেরকে আমরা কি বলি, এদেরকে আমরা বলি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এদেরকে আমরা কি বলি, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। বাকি আমি যেটা মুখে বললাম এখানে সেটাই লেখা আছে। প্রথমে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে জারিত করে নাইট্রাইট আয়নে পরিণত করে, তারপর নাইট্রোব্যাক্টর কি করে, নাইট্রাইট আয়নকে জারিত করে নাইট্রেট আয়নে পরিণত করে। নাইট্রাইট কি NO2 মাইনাস জারিত করছি মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাচ্ছি, আর একটা অক্সিজেন যুক্ত হয়ে যাবে NO3 মাইনাস, ওটা হচ্ছে নাইট্রেট। ওকে, নাইট্রেট আমাদের মাটিতে কিন্তু থাকবে। ওকে, আচ্ছা তাহলে মাটিতে আবার ফিরে আসলো। তাহলে ফার্স্ট স্টেপ আমরা কি পড়েছিলাম, আবার প্রথম থেকে রিপিট করো। ফার্স্ট স্টেপ আমরা পড়েছিলাম বায়ুমণ্ডলের নাইট্রোজেন আমাদের মাটিতে চলে আসছে নাইট্রেট হিসেবে, এটার পদ্ধতির নাম কি ছিল, নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন স্থিতিকরণ। এইবার ওই যে মাটিতে চলে আসলো ওটা উদ্ভিদ গ্রহণ করলো, ওটা তারপর উদ্ভিদের থেকে প্রাণী গ্রহণ করলো, তাহলে জীবদেহে চলে আসলো, এটা সেকেন্ড প্রসেস ছিল। এইবার জীবদেহ থেকে আবার মাটিতে যেতে হবে, অর্থাৎ নাইট্রেট হতে হবে, এটা দুটো পদ্ধতি হবে। প্রথমে অ্যামোনিফিকেশন, অর্থাৎ ওই যে আমাদের জীবদেহ থেকে আছে, জীবদেহ থেকে অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম যৌগ হলো অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে, পদ্ধতিটার নাম হচ্ছে অ্যামোনিফিকেশন। তারপর কি হবে, ওই যে অ্যামোনিয়াম যৌগ বা অ্যামোনিয়া তৈরি হলো, সেইটা থেকে নাইট্রাইট, তারপর নাইট্রেট তৈরি হলো ফাইনালি, তাহলে মাটিতে আবার নাইট্রেট যৌগ ফিরে আসলো। এই সেকেন্ড প্রসেসটা কি, এটা হচ্ছে নাইট্রিফিকেশন। আর এর জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলোকে আমরা কি বলবো, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, যার প্রথম স্টেপটা আমাদের কে সম্পূর্ণ করে, নাইট্রোসোমোনাস, দ্বিতীয় স্টেপটা নাইট্রোব্যাক্টর। ক্লিয়ার হয়েছে? এবার আমাদের ফাইনাল স্টেপ কি হবে, তাহলে মাটিতে চলে এসেছে, এবার বাতাসে পাঠিয়ে দিতে হবে। তাহলে নাইট্রোজেন চক্রের সর্বশেষ ধাপ হলো নাইট্রোজেনের মুক্তি বা ডিনাইট্রিফিকেশন। তাহলে ডিনাইট্রিফিকেশন মানে কি, মাটিতে যে নাইট্রেট রয়েছে ওটাকে আমরা বায়ুমণ্ডলে আবার নাইট্রোজেন করে দেবো। যেখানে মাটিতে আবদ্ধ নাইট্রোজেন পুনরায় গ্যাসীয় অবস্থায় বায়ুমণ্ডলে ফিরে যায়। মাটিতে নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় যে নাইট্রেট লবণ তৈরি হয় তা সবসময় উদ্ভিদের দ্বারা সম্পূর্ণ শোষিত হয় না, ঠিক আছে? যেটা আমাদের মাটিতে আবার তৈরি হলো ওটার কিছুটা আবার উদ্ভিদ খেয়ে নেবে, কিন্তু সবটা তো আমাদের উদ্ভিদ খায় না। তাহলে বাদ বাকিটা কি হবে, মাটিতে বসবাসকারী বিশেষ কিছু ব্যাকটেরিয়া, যেগুলোকে আমরা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলবো, তারা কিন্তু এই অবশিষ্ট নাইট্রেট বা নাইট্রাইট যৌগগুলোকে রাসায়নিকভাবে বিয়োজিত করে। তার নাম কি, এরকম ব্যাকটেরিয়ার নাম হচ্ছে সিউডোমোনাস বা থায়োব্যাসিলাস। কি বললাম, সিউডোমোনাস বা থায়োব্যাসিলাস। এরা কি করে, এরা ওই যে মাটির নাইট্রেট, ঠিক আছে, বা নাইট্রাইট কেও করতে পারে, ঠিক আছে? তাহলে মাটিতে এই যে নাইট্রেট বা নাইট্রাইট, সেটাকে ওরা কি করে, বায়ুমণ্ডলে, বায়ুতে আবার নাইট্রোজেন গ্যাস হিসেবে পাঠিয়ে দেয়। এই পদ্ধতিতে যে ব্যাকটেরিয়াগুলো কাজ করে তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। আর এই পদ্ধতির নাম কি, এই পদ্ধতির নাম হচ্ছে ডিনাইট্রিফিকেশন। যে ব্যাকটেরিয়াগুলো এই কাজটা করে তাদেরকে আমরা কি বলি, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নাম কি তাদের, তাদের নাম হচ্ছে সিউডোমোনাস থায়োব্যাসিলাস। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমাদের কিন্তু 4টে ধাপ এবার পুরো ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে এবার দেখো এর একটা শব্দছক তোমাদেরকে করতে বলতে পারে। তাহলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন N2 অবস্থায় আছে, N2 গ্যাস, ওটাকে নাইট্রোজেন স্থিতিকরণ করে আমরা মাটিতে নিয়ে আসলাম। মাটি থেকে কি হয়, সবুজ উদ্ভিদের প্রোটোপ্লাজমে চলে যায়, উদ্ভিদের কাছে চলে যায়। ওই উদ্ভিদ থেকে প্রাণীদেহ খেতে পারে, তাহলে প্রাণীদেহে চলে আসতে পারে, তাহলে প্রাণীদেহের প্রোটোপ্লাজমে চলে যেতে পারে, অথবা অ্যামোনিফিকেশন হয়ে অ্যামোনিয়া হতে পারে, অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম হতে পারে, তাহলে NH3 হতে পারে বা NH4+ হতে পারে, ঠিক আছে? এইবার এই অ্যামোনিয়াটা কি হয়, নাইট্রেট হয়ে যায়, নাইট্রাইট হয়, NO2 মাইনাস, তারপর নাইট্রেট হয়, ঠিক আছে? এই পদ্ধতিগুলো কি, এই পদ্ধতিগুলো হচ্ছে নাইট্রিফিকেশন, তাই তো? তারপর এই যে মাটির যে নাইট্রেট বা নাইট্রাইট সেটা আবার বায়ুমণ্ডলে চলে আসে, তাকে আমরা কি বলবো, ডিনাইট্রিফিকেশন বলবো, ঠিক আছে? একইভাবে এই যে সবুজ উদ্ভিদের প্রোটোপ্লাজম, ওটা আমাদের অ্যামোনিয়া যখন হবে তখন তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো অ্যামোনিফিকেশন, ঠিক আছে? আচ্ছা এবার কি বলছি, এবার বলছি নাইট্রোজেন, এই যে ব্যাকটেরিয়াগুলো, এগুলো থেকে তোমাদের MCQ কিন্তু আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোন ব্যাকটেরিয়া কোন পদ্ধতিতে কিন্তু আমাদের দায়ী। তো আমি তোমাদের জন্য একটা শর্ট নোটস করে দিয়েছি, এখানে তোমরা সমস্ত ব্যাকটেরিয়াগুলোর এক্সাম্পল পেয়ে যাবে। এর বাইরে কোনো ব্যাকটেরিয়া কিন্তু নাম তোমাদেরকে এসিকিউতে জিজ্ঞেস করবে না, এইটুকু পড়ে যাও, এর বাইরে কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? নাইট্রোজেন সংবন্ধন স্থিতিকরণ, 3 প্রকার ব্যাকটেরিয়া আমরা দেখেছিলাম, নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া, তার নাম পড়বে অ্যানাবিনা, নস্টক, দুটো বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অসিলেটোরিয়া, ঠিক আছে, এটা কম ইম্পর্টেন্ট। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম বা ডার্কসিয়া কম ইম্পর্টেন্ট। মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম, ব্র্যাডিরাইজোবিয়াম, রাইবোজিয়াম ইম্পর্টেন্ট, ঠিক আছে? জীবদেহ থেকে মাটিতে নাইট্রোজেনের পুনঃপ্রবেশ, ওখানে কি হয়, প্রথমে অ্যামোনিফিকেশন হয়, তাহলে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া উদাহরণ কি, ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস রামোসাস, মাইক্রোকক্কাস কম ইম্পর্টেন্ট। ওকে, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, দুটোই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, দুটোই কিন্তু আসবে। প্রথম স্টেপে কিন্তু হয় আমাদের নাইট্রোসোমোনাস,
তারপর হয় আমাদের কিন্তু নাইট্রোব্যাক্টর, মনে রাখবে এসবি দিয়ে, প্রথমে এস তারপর বি, এস ফর সোমোনাস, বি ফর ব্যাক্টর। ওকে, তারপর নাইট্রোজেন মুক্তি বা মোচন বা ডিনাইট্রিফিকেশন, সেখানে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াকে কি হয়, থায়োব্যাসিলাস সিউডোমোনাস। এর বাইরে কোনো ব্যাকটেরিয়ার নাম তোমাদের এমসিকিউ এসএকিউ কোথাও জিজ্ঞাসা করবে না। ভরসা রাখো, ভরসা রেখে এই চ্যানেলটাকে ফলো করো, তোমাকে মাধ্যমিকে 2027-এ 90-তে 90 পাওয়ানোর দায়িত্ব আমার। ওকে, এইটুকু ভরসা রাখো, বাকি ক্লাসগুলো ভালো করে ফলো করো, ডেলি প্র্যাকটিস কোশ্চেনের শিট দেওয়া আছে সেগুলোকে ফলো করো, তারপর মক টেস্ট দেওয়া আছে, মক টেস্টটাকে অ্যাটেম্প্ট করো এবং আমাকে উত্তরপত্র পাঠাও, আমি সেগুলোকে চেকও করে দেবো। পুরো কমপ্লিট প্রিপারেশন কিন্তু আমাদের চ্যানেলেই তোমাদের জন্য হবে। ওকে, আচ্ছা, তারপরে এবার আমরা চলে আসবো কিছু শর্ট কোয়েশ্চেন যেগুলো তোমাদেরকে লিখতে হতে পারে। দেখো, তোমাদেরকে প্রশ্নেরও উত্তর আমি দিয়ে দিচ্ছি যে কিভাবে তুমি 2 নাম্বার 3 নাম্বারে অ্যান্সার করবে। 2 নাম্বার বললে একটু শর্ট করে লিখবে, 3 নাম্বার বললে হুবহু এইটুকুই ছেপে দেবে, পুরো নাম্বার কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, দেখো ওই যে আমি তোমাদেরকে জীবজটা ভালো করে বুঝিয়ে দিয়েছি, পরীক্ষায় কিভাবে লিখবে আমি তোমাদেরকে এই পুরো নোটসটা দিয়েছি, পুরো ফ্রি অফ কস্ট এই নোটসটা প্রোভাইড করছি। এরপরও আমি তোমাদেরকে ডিপিকিউ প্রোভাইড করব, ওখানে আরো তোমাদের 2 নম্বর 3 নম্বরের কিছু প্রশ্ন থাকবে যে নাইট্রোজেন চক্র কিভাবে ব্যাহত হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, এরকম বিভিন্ন 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন থাকবে, যেগুলো তোমরা যদি পড়ো, এক তো খুবই লেম্যান ল্যাঙ্গুয়েজে লেখা থাকবে, একদম ইজি ল্যাঙ্গুয়েজে লেখা থাকবে, যেটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না, পড়লেই মুখস্থ হয়ে যাবে। তার পাশাপাশি তোমাদের একটা প্র্যাকটিসও হয়ে যাবে, কারণ আমি ওখানে এমসিকিউ দেবো, তারপর তোমাদের 2-3 নম্বরের প্রশ্ন দেবো, তারপর 5 নম্বরের প্রশ্ন একটা শব্দ ছক হয়, একটা তোমাদের পুরো ওই জীবজ সম্বন্ধনটা বলতে পারে 3+2 করে, তো ওরকম একটা প্রশ্ন দিয়ে দেবো। ওখানে কমপ্লিট তোমাদের পুরো প্র্যাকটিস কোয়েশ্চেন থাকবে, তারপর তার উত্তর থাকবে, যেমনটা তোমরা যারা এই ক্লাসকে ফলো করো, যারা এই চ্যানেলকে ফলো করো তারা জানোই। ঠিক আছে, তো সেটা আমি দিয়ে দেবো। এখানে আমি যেগুলো তোমাদেরকে বুঝিয়েছিলাম ভালো করে এখানে লেখা আছে। ঠিক আছে, একইভাবে তোমাদেরকে বলতে পারে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া কি করে করে, এটাও 2 নম্বর 3 নম্বরে আসতে পারে, সেটাও দেখো ভালো করে লেখা আছে। একইভাবে তোমাদেরকে বলতে পারে মিথজীবী ব্যাকটেরিয়া কিভাবে করে, রাইজোবিয়াম কি করে করে, সেটাও দেখো এখানে ভালো করে লেখা আছে। আমি যা যা তোমাদেরকে বুঝিয়েছি সেগুলো এখানে ভাষায় ভালো করে লেখা আছে, একবার ভালো করে পড়বে, ভিডিওটাকে পজ করে পড়তে পারো, এই নোটসটা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেওয়া হবে, ডেলি প্র্যাকটিস কোশ্চেন শেয়ার করে দেওয়া হবে, সেখান থেকে গিয়ে পড়তে পারো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমাদের নাইট্রোজেন চক্র আমরা যে বিভিন্ন কাজকর্ম করছি তার জন্য কি কি বাজে এফেক্ট পড়ছে, এইটা আমাদেরকে একটু জিজ্ঞাসা করে। এটা খুবই ইজি একটা পার্ট, জাস্ট 2 মিনিটের মধ্যে আমি জাস্ট রিড আউট করে দেবো, বাকি তোমাদের পড়ার কাজ। ঠিক আছে, নাইট্রোজেনের অস্বাভাবিক আধিক্য, আমাদের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের স্বাভাবিক যে মাত্রা, সেই মাত্রা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। ধরো আমাদের N2O, এটা কিন্তু আমাদের খুবই খারাপ একটা গ্যাস, এটা কিন্তু আমাদের গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী। এবার এর পরিমাণটা তুলনামূলক অনেক কম, কিন্তু এর পাওয়ার কিন্তু অনেক বেশি, এ কিন্তু CO2 থেকেও বেশি ক্ষতি করতে পারে গ্রিন হাউস গ্যাস হিসেবে। ঠিক আছে, কৃষিকাজে অত্যাধিক পরিমাণে নাইট্রোজেনযুক্ত সার আমরা যদি ব্যবহার করি, তাহলে পরিবেশের বিভিন্ন অংশে যেমন জীবমণ্ডলে, মাটিতে, জলে, বায়ুমণ্ডলে আবদ্ধ নাইট্রোজেনের পরিমাণ কিন্তু মারাত্মকভাবে বেড়ে যায়, যেটা কিন্তু উল্টো মাটির উর্বরতা কমিয়ে দিতে পারে। বৃষ্টি পড়লো, জলে ভেসে জলের মধ্যে চলে গেল, জলের দূষণ ঘটাতে পারে, তাহলে তো সেখানকার যে বায়োডাইভার্সিটি আছে তার কিন্তু ক্ষতি হতে পারে। ঠিক আছে, গ্রিন হাউস প্রভাব আমি যেটা বললাম, নাইট্রাস অক্সাইড, তার পরিমাণ কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এটা খুবই শক্তিশালী একটা গ্রিন হাউস গ্যাস, যার ফলে পৃথিবীর গড় তাপমাত্রা কিন্তু খুবই ভাবে বৃদ্ধি পায় এবং বিশ্ব উষ্ণায়ন কিন্তু এর জন্য হয়ে যাবে। ওকে, রাসায়নিক ধোঁয়াশা, বাতাসে নাইট্রোজেনের অন্যান্য অক্সাইড, বিশেষ করে নাইট্রিক অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার কারণে পরিবেশের ক্ষতিকারক রাসায়নিক ধোঁয়া কিন্তু সৃষ্টি হচ্ছে। মাটি আর জলের অম্লকরণ, আমি যেটা তোমাদেরকে বললাম, কলকারখানার থেকে নাইট্রোজেন সমৃদ্ধ যে আবর্জনা বর্জ্য সেটা জলে মিশছে, জলের কিন্তু আমাদের যে জলাশয়ের বায়োডাইভার্সিটি সেটা কিন্তু নষ্ট হচ্ছে। ঠিক আছে, অ্যাসিড বৃষ্টির কথা বলো, সেটাও বলবে। কৃষি ও জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি, আমি যেটা বলছি যে বায়োডাইভার্সিটির কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট পড়ছে। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের বেশ কিছু কিন্তু কাজ, যে কাজের জন্য নাইট্রোজেন চক্রের কিন্তু একটা নেতিবাচক প্রভাব আমরা দেখতে পাচ্ছি। নাইট্রোজেন চক্র কিন্তু হ্যাম্পার হচ্ছে একটা স্বাভাবিক চক্রের দিক থেকে আমি যদি ধরি। ঠিক আছে, তাহলে এইটুকুই আমাদের এই চ্যাপ্টারে ছিল। আশা করি যা যা পড়ানো হয়েছে সেগুলো তোমাদের খুব ভালো লেগেছে এবং এত ডিটেলস আমি তোমাদেরকে পড়েছি, এইভাবে হয়তো তুমি আগে কোথাও পড়োনি এবং পড়ার পর তুমি বুঝতে পেরেছো যে লাইফ সায়েন্সও কিন্তু খুবই বুঝে পড়া যায়, আর বুঝে পড়লে কিন্তু বিজ্ঞানটা ভালো করে মনে থাকবে এবং বিজ্ঞানটা কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগবে। ক্লাস 10-এর এই যে মাধ্যমিক পরীক্ষা, আমার মনে হয় মাধ্যমিক 2027-এ জীবন বিজ্ঞান প্রশ্নটা হয়তো একটু বুদ্ধিদীপ্ত হতে পারে, তাই আমার কাছ থেকে বা তুমি নিজে ভালো করে কিন্তু বিজ্ঞানটা ভালো করে বুঝে পড়ো, কারণ বিজ্ঞানের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। এটুকু বলেই আজকের এই সেশনটা শেষ করবো। থ্যাংক ইউ এভরিওয়ান, যারা ক্লাসটা শুরু থেকে শেষ অবধি কমপ্লিট করলে। আশা করি তোমাদের প্রত্যেকের রেজাল্ট মাধ্যমিক 2027 খুবই ভালো হবে। দেখাবো অন্য কোনো ভিডিওতে, আজকের জন্য এটুকুই, টাটা।